Welcome to TRC Podcasts, sharing real-life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. এখনো মনে আছে 7-8 এর টাইমে যখন ডান্স ইন্ডিয়া ডান্স, সেই টাইমে তো মানে আমাদের রমরমিয়ে সবাই জানে ডান্স ইন্ডিয়া ডান্স, ডান্স বাংলা ডান্স, সব রিয়ালিটি শোজগুলো হতো। এবার সেইখানে আমার বাবা এমনও দিন গেছে এক রাত্রির আগে লাইন দিয়ে, আমি মানে যেদিন অডিশন তার আগের দিন বাবা লাইন দিত, আমি যেদিন অডিশন সেদিন যেতাম। এবার তার সাথে আমার শুটিংয়ের কাজ চলছে। এবার শুটিংয়ের কাজ মানে হচ্ছে আমি তখন ফিল্মফেয়ার করছি, স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড করছি, জি বাংলা সোনার সংসার করছি। এবার এই করতে 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 আবার এই করার সাথে সাথে আমি নিজস্ব দুটো লাস্ট ইয়ার, যেরকম লাস্ট ইয়ার থেকে মানে আগের বছর মানে 2023 সালে আমি নিজের একটা ফার্স্ট ইউটিউবে কাজ করলাম, মন বাবড়া বলে। খাদানে আমি যদি সামনে দাঁড়িয়ে নাচি, দ্যাট ওয়াজ নট কনফার্ম ফ্রম দ্য ফার্স্ট ডে। 100টা ডান্সার ছিল, হতে পারে। এবার তুমি বলতে পারো তোমার টিমের আমাদের খাদানে বাপ এসেছে ওয়াজ কোরিওগ্রাফ বাই মাই টিম, মানে যিনি আমার কোরিওগ্রাফার হতে। এখন একটা তোমার কাছে একটা ইয়েতে আসো, তোমার পিছনে যে সেলিব্রিটি ডান্সের যে ট্যাগটা লিখেছে, তুমি কোন কোন সেলিব্রিটির সঙ্গে কাজ করেছো? মোটামুটি এখনো পর্যন্ত বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সবার সাথেই কাজ হয়ে গেছে। বম্বেতে মনে হয় আমি বাংলা ডান্স যখন করছিলাম তখন মৌনি রয় আর গোবিন্দাজির সাথে কাজ করেছি। রাত 2-3টে বাজে, তখন শেষের শটগুলো চলছে, আমরা পুরো ঘুমিয়ে পড়েছি, ঝিমিয়ে পড়েছি। দেবদা আমাদেরকে বলছে হবে হবে চ হবে হবে, আমরা করে নেবো। কে বলবে, মানে ওই উৎসাহটাই কে দেবে? মানে ওনার ছোট ছোট জিনিস, মানে আমাদের এমনও গেছে শটটা ওনার পছন্দ হয়নি, আমাদেরকে এসে বলছে শোন না শটটা না জমছে না, আরেকবার দিবি। তো যেরকম আমাদের সেটে আগুন লেগে গেছিলো খাদান করতে গিয়ে, মানে সেটে আগুন লেগে যাওয়াতে মানে উনি কিন্তু চলে যাননি, উনি আগুন যে জ্বলেছে উনি কিন্তু আমাদের সাথে আমাদেরকে নিয়েই বেরিয়েছে। এই না যে উনি স্টার বলে উনি আগে বেরিয়ে গেছেন, না, আগুন লেগেছে আমাদেরকে। আর তোমাকে একটা কথা বলছি, মানে বাপ এসেছে এটা এমন একটা জায়গা হয়েছে, সিনেমাটা কিন্তু শুট হয়ে গেছিল পরে। বাপ এসেছে ওয়াজ নট দেন ইন দ্য ট্র্যাক, সিনেমাটা কিন্তু ট্র্যাকের মধ্যেই ছিল না। পরের দিকে দে হ্যাভ প্ল্যান সামথিং ফর দ্যাট বাপ এসেছে সাবটাইটেলস, তার জন্য দেখবে খাদানে ফিল্মের লুক আর দেবদার লুকটা পুরো আলাদা ছিল। তখন দেবদা অলরেডি দাড়ি ফাড়ি রেখে দিয়েছে রঘু ডাকাতের জন্য। হ্যালো বন্ধুরা, আজকে আমি পার্থ চলে আসলাম আরেকটা নতুন এপিসোড নিয়ে আমাদের পডকাস্টে। আর আজকে আমার সঙ্গে রয়েছে একজন সেলিব্রিটি ডান্সার অ্যান্ড পারফর্মার, তার নাম হচ্ছে উৎসব সিং। আর উৎসবের সঙ্গে আজকে উৎসবের জার্নিটা আমরা শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে। আর উৎসবের লাইফে উৎসব এখন যেখানে ডান্সিং করছে বা যেসব সিনেমায় ডান্স করে এসছে সেই সব সিনেমা নিয়ে আলোচনা করব, ওর এক্সিস্টিং পারফরমেন্স নিয়ে আলোচনা করব, প্লাস ওর কেরিয়ার নিয়ে আলোচনা করতে চলেছি। তোমাদের খুব ভালো লাগবে এই এপিসোডটা, পুরোটা দেখবেন। আর তার আগে আমাদের নিচে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন যদি আমাদের এই পডকাস্টে আসতে চান। আমাদের টিমকে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন, আমার টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। আচ্ছা চলো এখন আপাতত চলে যাই উৎসবের কাছে। উৎসব, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার শো টিআরসি পডকাস্ট। আর তোমার ব্যাপারে আজকে অডিয়েন্সের কাছে অনেক কিছু তুলে ধরতে চাই। তুমি অনেক জায়গায় ডান্স করেছো, পারফরমেন্স করো, তো একদম প্রথম থেকে বলো যে তুমি এই ডান্সিং লাইনে কবে আসলে বা কী করে আসলে? সো নমস্কার সবাইকে যারা দেখছেন পডকাস্টটা, থ্যাংক ইউ পার্থদা। তো আমার জার্নি স্টার্ট 2009-10 থেকে, যখন ক্লাস 3-4 পড়ি, 3 না 4, তখন নাচ আমার শুরু। আমার বাবা প্রথম নাচে ভর্তি করানো, মানে মেনলি আমার মা ছিল পুরো পড়াশোনার ডিপার্টমেন্টে, বাবাই ছিল সব নাচের, সব কিছু বাবাই ছিল নাচে। এবার মানে ফ্যামিলিতে যদি বাবা মায়ের সাপোর্টটা যদি একটা বাচ্চা বা কেউ যদি না পায় এই এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে, কখনো দেখবে মানে সুযোগটা বা সেই জায়গাটা যাওয়া যায় না। কারণ সবার বাবা মারাই চায় যে পড়াশোনা করুক, দ্বিতীয় থাকে যে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে। এবার এটাও ঠিক, আজকালকার ডেটে প্রচণ্ড কম্পিটিশন মার্কেট। এবার সেই জায়গায় তাদের বাবা মারা তো ভাববে বা বলবে। এবার যে জিনিসটা হচ্ছে, আমার যে ক্লাস 4-এ আমার বাবা নাচে ভর্তি করালো, তো সেখান থেকে আমার ডান্সের জার্নি স্টার্ট। কিন্তু আমার ডান্স নিয়ে ম্যাচুরিটি এসছে ক্লাস 9-10 থেকে। আচ্ছা, তার আগে আমার মা এখনো বলে, আমাকে শোনায়, তোকে তো ওই টাইপটা বেকার ঢোকানো হয়েছে ম্যাচুরিটি, যে আমি যেতাম করতাম চলে আসতাম। এবার নাচ নিয়ে কিছু করা ভালো, মানে নাচটাকে ভালোবাসতাম, কিন্তু নাচ নিয়ে কিছু করা বা ভাবনাটা ছিল না। ইভেন আমার মানে এখনো মনে আছে 7-8 এর টাইমে যখন ডান্স ইন্ডিয়া ডান্স, সেই টাইমে তো মানে আমাদের রমরমিয়ে সবাই জানে ডান্স ইন্ডিয়া ডান্স, ডান্স বাংলা ডান্স, সব রিয়ালিটি শোজগুলো হতো। এবার সেইখানে আমার বাবা এমনও দিন গেছে এক রাত্রির আগে লাইন দিয়ে
আমি মানে যেদিন অডিশন তার আগের দিন বাবা লাইন দিত, আমি যেদিন অডিশন সেদিন যেতাম, গিয়ে আমি অডিশন দিতাম। মানে বাবা যদি না থাকতো আজকে আমি ধরো পডকাস্টেও যে এসছি আজকের ডেটে, আমি হয়তো এইখানেও আসতাম না। এবার সেই জায়গা মানে ভগবানের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ, গুরুজনের আশীর্বাদ তো রয়েছে। এবার সেইখান থেকে আজকে নাচে আমার মানে ওইখানে ক্লাস 7-8 তো ডিআইডি, ডান্স বাংলা ডান্স অডিশনগুলো। এবার তারপর হচ্ছে না, এবার স্বাভাবিক ব্যাপারটা লাকেরও ব্যাপার আছে। আমিও তখন স্কুল লাইফ, ঠিক আছে কিছু একটা হবে না হবে, মানে তখনও জানি না যে আমি কখনো মানে বাংলা ছবিতে বা এত টুকিটাকি যা আমি কাজ করেছি বা যাই টাচফুড গড গ্রেস সেগুলো আমি পাবো। তো 7-8 ওখানে ওরকম। তারপর স্কুলে পারফর্ম করে, স্কুলে একটা ছিল যে স্কুলে তো নাচ করতে জানি, এই করতে। আমার মাকে প্রচণ্ড অপমান সহ্য করতে হয়েছে, মানে ইভেন আমাকেও, মানে এমনও দিন গেছে স্কুলে, মানে জানি না আমার কোনো বন্ধু বান্ধব যারা এই ভিডিওটা দেখবে তারা ভালো জানবে, যদি স্কুলের টিচারটাও দেখে সেও বুঝতে পারবে কোন টিচারের কথা বলছি। মানে স্কুলে এমনও দিন গেছে আমার মাকে এমনভাবে অপমান করা হয়েছে যে আপনার ছেলে তো নাচ করে, বা এরকমও বলেছে আপনার ছেলে বার ডান্সার হবে। তো এগুলো শুনতেও খারাপ লাগতো অ্যাজ আ প্যারেন্টস তাদেরও। এবার অনেক সময় এরকমও গেছে আমি নাচটাকেই ভালোবেসেছি বলে স্কুলে হবে তো অ্যানুয়াল প্রোগ্রাম চলছে, নাচ করতে গেছিস, ক্লাস করি না। আমার পড়াশোনা মানে সবার কাছে পড়াশোনাটা যদি ফার্স্ট প্রায়োরিটি থাকতো, আমার কাছে নাচটা ফার্স্ট প্রায়োরিটি থাকতো। 9, 10, 11, 12 আমি কথা বলছি, যখন আমি বুঝলাম নাচটা কি জিনিস। তার আগে নাচ করতাম কিন্তু নাচটা নিয়ে অতটা মাথা ব্যথা ছিল না। কিন্তু 9, 10 মানে 8, 9, 10, 11, 12 আমাকে দেখালো, কারণ 8-এ আমি বুঝলাম যে না মানে ওই স্টেজে পারফর্ম করার পর লোকে যে অ্যাপ্রিসিয়েট করা বা হাততালি দেওয়া, সেই মানে সেই যেই মানটা, সেই জিনিসটা কি, যে না বস এই জায়গাটা আমার, কারণ দর্শক ওখানে, কিন্তু আমি একটা শিল্পী যখন নাচছি, হতে পারে স্টেজ থেকে ওই অডিয়েন্সের সিটটা হচ্ছে একটু, কিন্তু ওই ব্রিজটা যাওয়া বা ব্রিজটা কানেক্ট করাটা ইটস ভেরি মানে টাফ, ভেরি ইম্পসিবল। আর তুমি যদি ওখানে যদি একটা শিল্পী হয়ে যদি অডিয়েন্সকে যদি না কানেক্ট করতে পারো, তোমাকে ওই 2 সেকেন্ড লাগবে না তারা মানে বার করে দিতে বা বলতো না হবে না বা চলবে না। তো সেই জায়গা মানে আমি যখন ক্লাস 8-এ দেখলাম বা এই জিনিসটাও ভালো, মানে এইখানে যে এই যে লোকে বলছে বা ম্যামরা বলছে বা টিচার, এটা যখন 8-এ পড়ছি আমি বুঝলাম যে নাচটাকে আমি মনে যদি আমি নাচটাকে আঁকড়ে ধরে রাখতে পারি তাহলে নাচ আমাকে আঁকড়ে ধরবে। তো 8, 9, 10 কাটলো এইভাবে। তো 11, 12 ফেলো, 12-এ আমার বোর্ডসের রেজাল্ট বেরোলো। সো যেটা মানে অস্বাভাবিক কথা যেটা হবে, আমি খুব একটা ভালো রেজাল্ট করিনি, সেটা নিয়েও আমাকে শুনতে হয়েছে। কারণ সবাই বলছে তুই তো নাচ করে কি করবি, নাচ করে কোনো ফিউচার নেই, এই সেই। সো মানে আমি একটা জিনিস আমি ভেবেছিলাম যদি কিছু যদি করতে পারি ওয়েল অ্যান্ড গুড। আমি 12-এর পরও জানতাম না আমি কি করব, ট্রাস্ট মি আমি কিছু জানতাম না তখন, কোথায় ফিল্ম লাইন বা কিছু আমি কিছুই জানতাম না। এবার আমার লাইফে কোভিডটা কারোর খারাপ গেছে, কারোর ভালো গেছে, কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। বলতে যাচ্ছিলাম কোভিডের টাইমে আমি কিছু করি চাই না করি, আমি না সোশ্যাল মিডিয়াতে প্রচুর ডান্সের ভিডিওস ছাড়তাম, স্বাভাবিক টাইম ছিল, এই ছিল, ওই টাইমটা ইউটিলাইজ করেছি, ফেসবুকে ছাড়ছি। এবার ওখানে ছাড়তে 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 আমি প্রচুর কোরিওগ্রাফার্সের বা প্রচুর কোরিওগ্রাফার আন্ডারে যারা কাজ করে তাদের চোখে পড়লাম। এবার ফেসবুক, ইনস্টাগ্রাম এমন একটা সোশ্যাল মিডিয়া, তুমি 2 থেকে 3 জন, 3 থেকে 4 জন, 4 থেকে 5 জন, এই যে তোমার যে সার্কুলেটরটা তুমি তো পাবে না। এবার সেই জায়গা আমি ওখানে পেলাম যে অনেকে দেখলো, দেখে প্রশংসা করলো, এই সেই। সো আমাকে কেউ কাজ দিচ্ছে না, সবাই প্রশংসা করছে। এবার তার আগে একটা ছোট্ট ঘটনা বলি, আমার যে এই যে ডিউরিং দ্য পিরিয়ড অফ টাইম, ছোট থেকে ক্লাস 4 থেকে আমার প্রচুর মানে অনেক কটা তো নাচের গুরু ছিলেন যারা ছিলেন। এবার সেই নাচের গুরুরা যেরকম ছিলেন বলে আজকে আমি এই জায়গায় এসেছি, স্বাভাবিক, কারণ তাদেরকে ছাড়া তো আমি কিছুই না। এবার সেই নাচের গুরুরাও যেরকম এফার্টস দিয়েছেন, আমার বাবা মাও এফার্টস দিয়েছে, সেই জায়গা হবে তো আজকে আমি এইখানটা আমি আজকে দাঁড়িয়ে বসে রয়েছি। এবার 20-21 সালে আমি নাই করে আমি 20 সালে আমি মানে পার ডে যদি 1 মাসে আমি যদি ধরো 1 মাসে আমি প্রচুর মানে নাই করে আমি তো 100টা ভিডিও ছেড়েছি। এবার সারা লকডাউন আমি ইউটিলাইজ করেছি, আমি বসেছিলাম না, ভিডিওস করতাম, বাবাকে দেখাতাম। তখন তো আর কেউ ছিল না, বাবা বলতো এটা ভুল, ওইটা ভুল, সেটা ঠিক কর, এইটা ঠিক কর, ওই করে 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 কোভিডটা গেল। এবার 21 সালে আমি তখন, হ্যাঁ আরেকটা হচ্ছে ক্লাস 12-এর পর যেটা আমার 19-এ রেজাল্ট বেরোনোর পর আমার খুব বাজে গেল। সো আমাকে আবার ক্লাস 12-এর এক্সাম দিতে হয়েছে, কিছু করার ছিল না। সো আমাকে ওই বছরই দিলাম, দিয়ে আই হ্যাভ
ডান, পাস আউট করলে এবার কী করবো বুঝতে পারছি না। এবার স্বাভাবিক মধ্যবিত্ত ঘরের ছেলে, এবার সবার বাবা মাই চায় ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু মানে কিছু একটা করুক। এবার সেইখানে আমি আমার আরেকবার আমাকে ইয়ে করতে হলো, মানে পরীক্ষা দিতে হলো, আবার আমি পরীক্ষা দিয়ে ক্লিয়ার আউট করলাম, তারপর আমি এভিয়েশন নিয়ে পড়লাম, যেটা আমার খুব বেকারই পড়া হয়েছে, কোনো কাজেই দিল না। হ্যাঁ, ওই যে আমি নাম নিচ্ছি না, একটা এভিয়েশন কলেজে আমি ভর্তি হলাম, পড়লাম, কোনো লাভ হলো না। এভিয়েশন 2019 আমি ওখানে ভর্তি হলাম, ওই এক্সামটাও আমার ক্লিয়ার হলো, 19-এর এন্ডের দিকে আমার ক্লাসেস স্টার্ট হলো, 20-তে ক্লাস স্টার্ট হচ্ছে, মার্চ থেকে লকডাউন। তো গোটা লকডাউন আমাকে ওইভাবে কাটাতে হলো। এবার চলে এলো আপনার 21 সাল। এবার 21 সালে আমাকে ওরা প্লেসমেন্ট দিয়েছে আমাদের দমদম এয়ারপোর্ট। দে আর গিভিং মি 6,000 অফ স্যালারি, গ্রাউন্ড স্টাফ। আর ওরা অ্যাজ এ ইন্টার্ন রাখছিল, গ্রাউন্ড স্টাফ হলেও সব কাজই করাচ্ছে। এবার তুমিও জানো আমিও জানি 6,000 টাকা স্যালারিতে কিচ্ছু হবে না, তাও ইন্টার্নশিপ ছিল। এবার ওটা আদৌ পার্মানেন্ট হবে কিনা উই ডোন্ট নো। এবার 21 সালে আমি একটা জিমে তখন জিম করছি, এবার আমার লাইফে ট্রানজ্যাকশন ঘটছে। এবার 21 সালে আমি তখন জিম করছিলাম, তখন 21 সালে আমাকে একজন মানে একটা জিমে আমি তখন ইয়ে করছি, তখন ওরা আমাকে বললো যে তুমি তো ডান্স করো। আলাম হ্যাঁ, তুমি কি আমাদের এখানে বলিউড ডান্স ফিটনেসটা করাবে? তখন 22 সালে নাই মিস্টেক 22 সালে দে গিভ মি দ্যাট থিং যে করবে। আলাম হ্যাঁ, প্রবলেম নেই। এবার আমি কি করছিলাম, সকালবেলা 6টা থেকে 2টো এয়ারপোর্টে কাজ করছি, 7টা থেকে 8টা আমি ক্লাস করাচ্ছি। আচ্ছা, আমার এমনও দিন গেছে আমি এয়ারপোর্টে বসে কেঁদেছি যে আমি কি করছি, মানে হোয়াট আই এম ডুইং। কারণ আমি যেই ফিল্ড, মানে আমি তখন বুঝলাম ভাই চাকরি আমার দ্বারা হবে না, কারণ ওই লোকের আন্ডারে কথা শোনো, এই করো সেই করো। মানে আমি এমনও দিন গেছে আমি এয়ারপোর্টে বসে হাউমাউ করে কেঁদেছি, মানে এমনও দিন গেছে। মানে সকাল 6টায় আমি এয়ারপোর্ট ঢুকেছি, আমি রাত 8টায় এয়ারপোর্ট থেকে বেরিয়েছি। মানে ট্রিমেন্ডাস, মানে ওই দিনগুলো হচ্ছে ট্রিমেন্ডাস। হ্যাঁ, মানে হসপিটালিটি সেগমেন্ট বলা যায় ওটা। তুমি আমিও একসময় ছিলাম, আমিও ওরকম কোর্স করেছিলাম, যদিও বা অত বাজে দিন আসেনি যে আমাকে এয়ারপোর্টে 6,000 টাকা রেখেছিল। মাই ফার্স্ট জব ওয়াজ ইন দুবাই। বাট তোমার যখন লকডাউন ফেজটা ছিল, আমার ফেজটা ছিল হচ্ছে তোমার রিসেশন ফেজ, যখন 2009 রিসেশনটা ঢুকেছিল। তো তখন আমি জব পাই, আমার সব কিছু হয়ে যায়, মানে আমার ভিসার জন্য, মানে পাসপোর্ট এভরিথিং ওয়াজ বর্ন বাই দ্য কোম্পানি। বাট আলটিমেটলি হয়নি, কারণ তখন স্যাক করা স্টার্ট করে দিয়েছিল, তো তখন অন হোল্ড করে দিয়েছিল আমাকে। তো আমি ভাবলাম যে, তখন গ্র্যাজুয়েট ছিলাম না, তখন জাস্ট স্কুল পাস আউট করার পরে ডিপ্লোমা করলাম, করার পরে এটা। তারপরে আমি বললাম যে না খালি বসে থেকে তো লাভ নেই, বিকজ টাইম ইজ ভেরি প্রেশিয়াস। আমি তখন কলেজে ঢুকে গেছিলাম। তো সেম ওই মানে যেটা নিয়ে তুমি কথা বলছো আর কি, যে স্টার্টিংয়ের ফেজ হসপিটালিটি। তারপরে বলছি যে তুমি যেরকম 6,000 টাকার মাইনেতে তুমি এয়ারপোর্টে ঢুকেছিলে, তো আমি একটা হোটেলে কাজ করতে ঢুকেছিলাম। আমার কাছে তখন কোনো জব ছিল না সে সময়, বাড়ি থেকেও আমাকে কথা শুনতে হয়েছে, অনেক জায়গা থেকে কথা শুনতে হয়েছে, এত বড় হয়ে গেছিস, কাজ করে খা। আজকে পার্ক প্রাইম যে হোটেলটা আছে, এক সময় সেই হোটেলটার নাম ছিল হচ্ছে চকলেট গ্রুপস অফ হোটেল। সেটা তোমার ওই এপিসি রোডের উপরেই তুমি দেখবে পার্ক প্রাইম প্লাজা বলে, পার্ক প্রাইম প্লাজা গোল দিয়েছে। তো তখন ওইখানে ঢুকি কাজে, মাই স্যালারি ওয়াজ 5,000। তার মধ্যে 500 টাকা আবার ডিডাক্ট করবে ওরা, বিকজ কি ছিল পিএফ না সামথিং কিছু ছিল, হাতে তুমি পাবে 4,500 টাকা। আমার ওরকম দিন গেছে যে কাঁদতে হচ্ছে, কারণ কি হোটেলে এরকম দের ইজ আ ইন টাইম, দের ইজ নো আউট টাইম। তোমার যেরকম 6টায় গিয়ে 8টায় ফিরেছো, একদিন এরকম সকাল 7টায় গেছি, আর রাত্রির বেলা 2টা-2:30টার সময় ফিরেছি আমি। কারণ আমার যখন শিফট শেষ হচ্ছে, তখন অ্যাকচুয়ালি ভিতরে ইন্টার পলিটিক্স তো চলেই, যে নতুন ঢুকেছে একে খাটিয়ে দে, এই করে দে। তো সাডেনলি বলছে যে একটা পার্টি হচ্ছে, লঞ্চে একটা পার্টি হচ্ছে, তো ইউ হ্যাভ টু সার্ভ দেয়ার। তো আমি এজ আ ওয়েটার কাজ করেছিলাম ওখানে, মানে আমি কফি সার্ভ করছি বা খাবার সার্ভ করছি। তাও আমি বলছি তাদেরকে, মানে আজকে তো তারা চেনে আমাকে, মানে সেলিব্রিটি ছিল। তো তার অ্যানিভার্সারি ছিল, তো তার অ্যানিভার্সারিতে আমি সার্ভ করছিলাম। পরবর্তীকালে পরে আমাকে চিনেছিল, তখন তারা জানতে পেরেছিল যে আমি কেন ঢুকেছি বা কী। তখন আমি মানে মিডিয়া লাইনে আসিনি, মানে তখন আমি শুটিং কিছু করতাম না আর কি। তো তখন মানে আমি এমন হয়ে গেছি যে কিছু সেলিব্রিটিকে আমি নিজে কফি সার্ভ করেছি, টেবিলে স্ন্যাক্স সার্ভ করছি। হয় না, তুমি কোনো পার্টিতে গেলে পর দেখবে যে ট্রেন নিয়ে ঘুরছে, স্বাভাবিক, আমি ওরকম ট্রেন নিয়ে ঘুরতাম সেলিব্রিটি। তারপরে দেন আস্তে আস্তে নিজের জায়গাটা বানিয়ে দেন
হায়ার এডুকেশন সব কিছু করেছি, বাট স্টার্টিং ফেজটা সত্যি মানে তুমি যেই ফেজটার কথা বলছো আই ক্যান কোরিলেট উইথ দ্যাট ফেজ, মানে সেই 6,000 টাকা 5,000 টাকা টাইমের কোনো মানে মা বাবা কিছু নেই, অ্যান্ড ইউ গেট মানে তোমাকে এসে আবার পরের দিনকে আবার টাইম, মানে ইউ ডোন্ট গেট দ্যাট টাইম টু কোপ আপ। তো মাঝে মাঝে এটাও ভাবতাম যে স্যার থেকেই যাই এখানে, বাড়ি যাবো কি এখান থেকে বাড়ি, কারণ আর এটার সময় আমি না পাবো মেট্রো, না পাবো বাস, আই হ্যাভ টু বি ডিপেন্ডেন্ট অন হোটেলস কার। তো ওরা কি বলছে আরো 4-5জনকে তুলছে ড্রপ করতে করতে। এখন তুমি যদি নর্থে থাকো আগে সাউথগুলোকে কমপ্লিট করবে অ্যান্ড দেন তোমার নর্থ। তো আমার দুটো যদি শিফট যদি আমাকে ছাড়ে ও দুটোর সময়, আমার বাড়ি পৌঁছাতে 4টে, আমাকে 7টার সময় আবার এখানে রিপোর্টিং করতে হবে, 3 ঘন্টা ঘুমিয়ে তার থেকে ভালো হোটেলেই থেকে যাই, কোথাও তো একটা জায়গা পেয়ে। সো আমিও কেঁদেছি সেই পিরিয়ডটাতে যখন ছিল 5,000 টাকা, আমরা কি করছি আমি এইটুকুনি টাকার জন্য আমি এত খাটবো এতটা, মানে খারাপ লাগছে। অনেক লোকে বলবে যে হ্যাঁ মানে কারোর প্রফেশন বা কারোর পয়সা বা কারোর কাছে মানে ছোট নেই, কিন্তু নিজের কাছে একটা ভাবছি কি স্বপ্ন দেখেছিলাম বা কি করতে চেয়েছিলাম, কি করছি এক্স্যাক্টলি। মানে ওই কটা টাকা, মানে অনেকে বলবে যে টাকা প্রচুর, মানে অনেকের হবে তো 5,000 টাকা দিয়ে সংসার চলে যায়, কিন্তু সেই মানুষটাই জানে যে আজকে কাজ করছে, সেই বুঝতে পারছে যে আজকে আমি এত পড়াশোনা করে এসেছি, আমি এত কিছু করে স্বাভাবিক আমি 5,000 টাকা কামাচ্ছি, আমার থেকে বেশি তো একজন রাস্তায় চা বিক্রি করে খাওয়াচ্ছে আজকে উইথ ফুল ফ্রিডম। এবার আমি ওটাই বলছি, মানে আমি তোমার 2022 সালে বলছি, কেন আমি 22-এ এলাম, আমি পরে 21-এ আসছি। মানে 22-এ বললাম তো, মানে এয়ারপোর্টে কাজ করেছি এমন টাইম, আমি এয়ারপোর্টে বেশি দিন কাজ করিনি, আমি 3 না 4 মাসের কাছাকাছি কাজ করেছি। তখন ভাই বুঝলাম ভাই মানে আমি এখানে ডিজার্ভ করছি না, মানে ডিজার্ভ মানে ওটা বলছি আমি কারোর প্রফেশন ছোট করছি না, সবাই ভালো, বাট আমার কোথাও মনে হচ্ছিল যে আমি এখানটা যে রয়েছি, মানে আমি কি স্বপ্ন দেখেছিলাম এটার, আমি এবার হতে পারে এবার মধ্যবিত্ত ফ্যামিলি, আমি তো বাড়িতে মানে তারাও চাইছে একটা ভালো জায়গায় সেটেল করুক, এবার অনেকে বলতে পারে তাহলে অ্যাভিয়েশনটা নিয়েছিল, কারণ এবার আমি কি করবো ক্লাস 12 পর আমি বুঝতে পারছিলাম না, অনেকেরই এইটা প্রবলেম হয়, এবার এই প্রবলেমটার জন্য আমাকে ওটা নিতে হয়েছে। এবার এই কারণে এটা গেল 22 সালে। এবার 21 সালে যেটা আমি বলছিলাম কোভিডের টাইমে যে ভিডিওস ছাড়ার পর কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, আমার গেছে পৌষ মাস। 21-এ আই গট আ কল ফ্রম আ টিম, যে টিমটার নাম হচ্ছে ক্রিসেন্ডো ডান্স কোম্পানি। দ্য টিম ইজ ওন্ড বাই দেবরাজ ঘোষাল, আমাদের সো কল্ড আমাদের খুব কাছের মানে দাদা দেবুদা। এবার আমার কোনো আইডিয়া নেই, এবার দেবুদারই আন্ডারে একটা ছেলে ছিল রাজেশ দা, হি কল্ড মি আপ, মানে কি বলতো, মানে ওই ফেসবুকে কথা হয়েছে যে তুমি তো ভালো নাচ করো, এটা আমার নাম্বার, তুমি আমার জাস্ট একটা কল করো। বললাম ঠিক আছে, আমার কোনো আইডিয়া নেই, আই কল্ড হিম। আর কল করে কথা বললো যে আমাদের একটা কাজ আছে, তো উই নিড ডান্সার, তুমি তো ভালো দেখতে, হাইট ফাইটও আছে, সো তুমি করবে? বললাম ঠিক আছে। তখন আমি তো অত জিজ্ঞেসও করিনি কি কাজ, কাজ দিচ্ছে এই অনেক বড় ব্যাপার। বললাম ঠিক আছে, বললো যে কালকে রিহার্সাল আছে, চলে এসো। এইটা 21 সালে। এবার 21 সালে আমার এখনো মনে আছে, মানে এপ্রিল মাসের 4 তারিখ ছিল, আমাকে মার্চে কল করেছে, তখন সবে কোভিডটা উঠছে একটু একটু করে, কারণ 20-তে কোভিড ছিল, 21-এ মার্চের দিকে একটু ছেড়েছিল। সেই কলটা ছিল ফিল্মফেয়ার। আচ্ছা, ইটস আ হিউজ আমার লাইফে, ফিল্মফেয়ার বাংলা প্রোডাকশনটা থাকে ওদের বোম্বে, এর ডিরেক্টরও থাকে বোম্বে, কোরিওগ্রাফার্স অ্যান্ড ডান্সার্স আর কিছু ক্যামেরাম্যান টিম মেম্বার কিছু থাকে কলকাতা। আচ্ছা, তো ফিল্মফেয়ার বাংলা, মানে ইটস নট এ জোক। সো আই গট আ কল ফ্রম দ্য টিম যে এই হলো, আমি গেলাম, রিহার্সাল করলাম। আমার এখনো মনে আছে 4 না 8 তারিখে ফিল্মফেয়ারটা ছিল। তুমি বিশ্বাস করবে না, লাইফে ফার্স্ট টাইম সব সেলিব্রিটিকে সামনে দেখেছি। মানে আমি অনির্বাণ চক্রবর্তীকে, তারপর সৌরাসিনী, ঈশা, স্বস্তিকা, মানে এদেরকে আমি সবাইকে দেখেছি, মানে এর আগে তো কাউকে দেখিনি। সো 2021-এ ওই ঘটনাটা ঘটলো। তো 21 সালে আমি ফিল্মফেয়ারটা করলাম। সো আমি এবার বলছি 21 সালে আমি ফিল্মফেয়ারে দাঁড়িয়েছি 7 নম্বর, 1 2 3 4 5 নম্বর লাইনে, একদম কর্নারে, মানে দূরবীন দিয়ে দেখলেও আমাকে খুঁজে পাওয়া যাবে না, মানে এমনও দিন এখানেও তো আছে না লাইনেরও, মানে কিছু একটা টার্ম ইউজ করে, হ্যাঁ ফার্স্ট লাইন, মানে
ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। বা থার্ড লাইনের মধ্যে আছে, ফার্স্ট লাইনে আছে ব্লক ডান্সার, সেকেন্ড ব্লক ডান্সার, থার্ড ব্লক ডান্সার। আচ্ছা, ঠিক আছে, এবার থার্ড ব্লক ডান্সার মানে থার্ড লাইন। এবার থার্ড লাইনের একদম শেষে মানে একদম 5 নম্বরে একদম শেষ মানে 7-এর কাছাকাছি আমি চলে যাচ্ছি। আচ্ছা, এবার সেইখানে মানে আমি দূরবীন দিয়ে খুঁজেও পাওয়া যাবে না। ঠিক আছে, আই ওয়াজ হ্যাপি যে আই হ্যাভ ডান সামথিং, আই গট আ পেমেন্ট ফর মাই ওয়ার্ক, দ্যাট ওয়াজ মাই বিগ পেমেন্ট। আমার এখনো মনে আছে, আই গট আ লামসাম বিগ অ্যামাউন্ট। ঠিক আছে, ওকে। এবার 21 সালে আমি মোটামুটি তখন কোভিড চলছে, টুকিটাকি শোজ করছি, ইভেন্টস করছি। এখন ইভেন্টসেও তো ডান্সার লাগে, ইভেন্টস করছি, টাকা পাচ্ছি। এবার 22 সালে আমি এয়ারপোর্টে জব করলাম। এয়ারপোর্টের তখন আমার তো কলেজটাও তো তখন 21 সালে লকডাউন অনলাইনে চলছে। এবার 21 সালে ইন্টার্নশিপ হলো, পেলাম। আমাকে 21 সালে তখন টিমকে জানাতে হলো যে আমি এখন এখানে করছি, তো আমি করতে পারবো না। ওরাও বললো যে দেখ কি করবি। এবার স্বাভাবিক, সবাই সবার ভালোটাই মানে সবাই সবার প্রফিটটাই দেখে। সেখানে হলো কথা, তো সেখানেও আমি অফ করলাম, তখন এখানে করছি। আমার এমনও দিন গেছে, এখন হতে পারে আমি শুভশ্রীদির সাথে কাজ করছি, আমি এমনও দিন গেছে, তুমি যে কথাটা বললে সেলিব্রিটি, আমি শুভশ্রীদির ব্যাগ তুলে আমি অ্যাজ আ মানে ওদের মানে রাজদা তো এমপি, আমাকে ওই ব্যাগ লাগেজটা নিয়ে আমাকে হয়তো এয়ারপোর্টের ভেতরে ওনাদেরকে ছাড়তে দিতে হয়েছে বা কিছু। এমনও দিন গেছে, যাইনি এমনও দিন গেছে। সো 21 সালে ওটা গেল, 22 সালে ওটা গেল। 22 সালে এবার তখন 22 সালে 3 মাস কাজ করলাম। এবার 3 মাস কাজ করতে করতে ওই জিম থেকে অফারটা পেলাম, যে জিমে ফার্স্ট ডে জিমটা আমি কাজ করতাম, টিসিএফ বলে। তো টিসিএফ আই গট যে তুমি এরকম করবে ডান্স, আনলাম ঠিক আছে। এবার 22, 23, 24 3 বছর আমি ওদের ওখানে কাজ করেছি। 24 না 25, এটা 25 চলছে, 22, 23, 24, 25 3 বছর, হ্যাঁ সরি 25 কাজ করেছি। এবার এই টিসিএফ থেকে আই গট অ্যান এক্সপ্যানশন। এবার কেমন এক্সপ্যানশন, আমি পরপর যাচ্ছি, আগে জিম লাইনটা আমি কথা বলছি। একটা জিমে যদি 30 জন করে যদি আমার কাছে মেম্বার ডান্স করে, এবার যদি ওদের 5টা বা 6টা জিম, এটা কি ফিটনেস ডান্সিং? ফিটনেস ডান্সিং, কিন্তু জুম্বা না। আচ্ছা, জুম্বা না, আমি আবার বলছি এটা জুম্বা না, এটা হচ্ছে ডান্স ফিটনেস একটা ক্লাস, বলিউড ডান্স ফিটনেস। ওরাই ফার্স্ট লঞ্চ করেছিল আমাকে দিয়ে, মানে আমি পুরো তখন তো নতুন অ্যাজ আ ফ্রেশার। এবার সেইখানে এখন কলকাতা শহরে উৎসব সিংকে অনেকেই চেনে অ্যাজ আ ডান্স ইনস্ট্রাক্টর, অ্যাজ আ সেলিব্রিটি পারফর্মার, কিন্তু আমি ব্যাক টু 2022 তখন কেউ জানতো না। এবার 2022 সালে আমি তখন ডান্স করছি, ফিটনেস করাচ্ছি। এবার এক একটা জিমে যদি 30 জন করে আমার কাছে নাচ করে, তাহলে ওদের টোটাল 5টা মানে অলমোস্ট, হ্যাঁ। এবার 150 জন আমাকে চেনা মানে তখন অনেক বড় ব্যাপার, বিশাল। এবার সেই জায়গা আস্তে 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 5টা জিমে এখন মোটামুটি অল অফ মানে সাউথ কলকাতায় হেন কোনো লোক নেই যে আমাকে মোটামুটি চেনে না, মোটামুটি চেনে। আমার সাউথ কলকাতা যদি এক একটা বেহালা একটা জিম, গড়িয়াটে একটা জিম, নাকতলা একটা জিম, যাদবপুরে একটা জিম, যদি এরকম হয়তো তো মোটামুটি এক একটা ক্রাউড তোমাকে চিনতে পারছে। এবার আমি তো গ্রাউন্ড লেভেলে কাজ করছি, তো মোটামুটি আমাকে লোক চিনছে। এবার ওখানে গেল, এবার 24 সাল অবধি মানে 25 সাল অবধি আমি জিম ইন্ডাস্ট্রি, জিম সেক্টরটা ধরে আমি খুব সুন্দরভাবে কাজ করলাম। এবার তার সাথে আমার শুটিংয়ের কাজ চলছে। এবার শুটিংয়ের কাজ মানে হচ্ছে আমি তখন ফিল্মফেয়ার করছি, স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড করছি, জি বাংলা সোনার সংসার করছি। এবার এই করতে 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 আবার এই করার সাথে সাথে আমি নিজস্ব দুটো লাস্ট ইয়ার, যেরকম লাস্ট ইয়ার থেকে মানে আগের বছর মানে 2023 সালে আমি নিজের একটা ফার্স্ট ইউটিউবে কাজ করলাম, মন বাবড়া বলে। আচ্ছা, ওইটা একটা উড়িয়া ফিল্ম ডিরেক্ট করেছিল, মিউজিকটা ভিডিও করেছিল, উনি ডিরেক্ট করেছেন একটা উড়িয়া ফিল্ম মন বাবড়া বলে, ওটা করলো। তারপর 2024 সালে লাস্ট ইয়ারে জুলাই মাসে আমি মহুয়া বলে একটা গান করেছি, জোজোদি ওয়াজ দ্য সিঙ্গার অফ দ্যাট ইয়ে, অ্যাজ আর ডিরেক্টর। আমার সেকেন্ড কাজ লার্জার দ্যান লাইফ, বিশাল বড়। এবার 24-এর এন্ডে হয় আমার জীবনের বড় 360 ডিগ্রি, যেটা হচ্ছে খাদান। আচ্ছা, এবার খাদানটা মানে মানে আমি এখনো বিশ্বাস করি না যে আই ওয়াক উইথ দেব, মানে ইটস আ ড্রিম কাম ট্রু মুভমেন্ট। এবার আমাদের যে কোরিওগ্রাফার সে হচ্ছে দেবদার বন্ধু। আচ্ছা, আমরা এর আগে ছোট্ট করে আমি তোমার একটা কথা বলি, 2021 আমি দেবটা এখন কেন বললাম, কারণ 24টা আমার কাছে খুব বড়। এবার একটু ছোট্ট করে যদি যাই, আমার 2022 সালেও ফিল্মফেয়ারে আই ওয়াক উইথ দেব। আচ্ছা,
বাট সেইখানে এবার 2021 সালে আমি কোথায় নেচেছি, একদম একদম পিছনে, পিছনে। একদম right. এবার 22 সালে হচ্ছে সেকেন্ড লাইনের সাইডে, আচ্ছা মানে দূরবীন দিয়ে খুঁজতে হবে না, খুঁজে দিলে খুঁজে যাওয়া যায়। হ্যাঁ। গেল। এবার কাট্টু আমি যদি যাই 22টা গেল, আই ওয়াক উইথ দেবদা। আমার কাছে এখনো ছবি আছে, একটা হেজি ছবি, মানে দিয়ে দেবো আমি এখানে দিয়ে হ্যাঁ দেবো, মানে photo তুমি দিয়ে আমি দেবো। একটা হেজি ছবি, মানে প্রচন্ড হেজি। মানে ওইটা কি হয়েছিল বলো তো, মানে দেব ইজ ওয়ান অফ মাই ইন্সপিরেশন। মানে আমার এখনো মনে আছে তাহলে দেবদার ডায়লগটাও জানো তো, সেটা সবাই কোনটা? দেয়, সেটা কোনটা? শিরা শিরা রক্ত শিরা শিরা রক্ত দেবদার দেবদার ভক্ত। ওটা একবার ক্যামেরার দিকে দেখে আচ্ছা, বলে দিই, দেবদা হ্যাঁ। যদি ডাকে। মানে আমরা মানে এমন মনে হেন কোনো লোক নেই যে দেবদার ফ্যান না। মানে আই আই বলতে পারবো না যে আমি ওই লোকটাকে ভালোবাসি ওনার কাজের জন্য না, আমি লোকটাকে ভালোবাসি ওনার স্বভাবের জন্য। মানে উনি কোভিডেও যা করেছেন, মানে সেটা সবাই জানে। না না, অ্যাজ এ হিউম্যান বিং আমি তোমার কাছে হ্যাঁ। আসবো কিরকম অ্যাজ এ হ্যাঁ। হিউম্যান বিং, বিকজ ও দেবদা উঠেছেও এমন জায়গা হ্যাঁ। থেকে, একদম রুট লেভেল Root থেকে level থেকে। উঠেছে। এবার 21 সালে তো হয়ে গেল, 22 সালে আই ওয়ার্ক উইথ দেবদা ইন ফিল্ম ফেয়ারই ছিল ওটা আমার লাইফে ফার্স্ট কাজ। তখন দেবদা জানে ওটা উৎসবকে, বা আমার মুখও স্বাভাবিক, চেনে না। এটা স্বাভাবিক। সো আমার এখনো মনে আছে ভিড়ের মধ্যে মানে গ্রুপ ছবি তুলেছিল, আর আমি হচ্ছি দেবদা যদি এই মানে মাঝখানে দাঁড়া, আমি এইখানে, আমি ইচ্ছা করে মানে কানের পাশ থেকে একটু মুখটা দিয়েছি যদি একটু দেখা যায়। তো আমি ওটাকে জুম করে, আমার এখনো মনে আছে আমার ওই ছবিটা আমার ওয়ালপেপারে ছিল 2022 সালে। এই সব হলো, ঠিক আছে হয়েছে, মানে আই ওয়াক উইথ ইউ, মানে একটা আলাদাই প্রাউড সেম স্টেজ শেয়ার সেম করেছি, স্টেজ কাজ শেয়ার করেছি, হ্যাঁ। হ্যাঁ। মানে আমার একটা মানে তখন প্রাউড। এবার যেই টিমটার সাথে কাজ করছি তারা মানে লাস্ট 10-15 বছর দেবের সাথে কাজ করছে, আর দেবের সাথে এমন, দেবদার সাথে এমন কোনো কাজ নেই তারা করেনি, কারণ স্বাভাবিক। কারণ আমাদের যে কোরিওগ্রাফার বললাম সে ওনার বন্ধু, আরেকটা কানেকশন হয়ে যায়। হ্যাঁ। এবার সে ওনার বন্ধু, মানে দেবদার সাথে দেবুদার 16 বছরের কাছাকাছি বন্ধু, মানে দেবদার ইন্ডাস্ট্রিতে 18 বছর, মানে সেখানে অনেক পুরনো বন্ধু। এবার ঠিক আছে ভাই, আমি নিজেকে চাপড়ালাম যে না বস, আমি করেছি 22 সালে আমি এটা করেছি। ঠিক আছে গেল। তখন আমি সদ্য ইয়েও ছেড়েছি, এয়ারপোর্টের কাজও ছেড়েছি। ঠিক আছে ডান, 22 সালে হলো। এবার 22 সালে আমি তখন জি বাংলা সোনার সংসার করলাম, স্যার যশ পরিবার অ্যাওয়ার্ড করলাম, সব গেল। এবার কাট্টু 22 সালের পর গেল 23 সাল। 23-এ দেবের বাঘাযতীনে আমরা তখন, আমাদের যে কোরিওগ্রাফার সে একটা গান করেছিল বাঘাযতীন, সো ওইটাতেও আমরা টুকিটাকিতে ছিলাম। সো আমরা দেখলাম, তো ওইটাতে আমাদের অতটা হাত ছিল না। তো ঠিক আছে, এটা 23 গেল। এবার এলো 24। এবার 24 সালে আমার সেকেন্ড কাজ উইথ দেবদা। হ্যাঁ 22 সালে আরেকটাও বলছি, 22 সালে আমার ফটো চেঞ্জ হয়, আমি বাঘাযতীন প্রিমিয়ারে যাই, তো আই ওয়াজ ইনভাইটেড অলসো। তো আমার যে নীলান চ্যাটার্জি উনি আমাদেরকে বলেছিল আসতে, মানে যে মিউজিক ডিরেক্টর নীলান, হ্যাঁ নীলদা, আরজে নীল, মানে হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট মানে পারসন। হ্যাঁ হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট পারসন। আই মেট হিম ইন কিশমিশের টাইমে ওনার সাথে আমার আলাপ হয়েছে। তো নীলদার সাথে আমার বাঘাযতীনে ইয়ে হয়। এবার বাঘাযতীনে দেবদা মুখটা চিনতো, তো কারণ কাজ করেছি। আর দেবদা একটা খুব ভালো প্লাস পয়েন্ট, যা ওনার মাথা ইজ ভেরি শার্প, মানে উনি যাকে একবার দেখবেন উনি ওনাকে সেকেন্ড টাইম ভুলে যান, হবে তো নাম ভুলে যাবে, মুখ ভুলবে না। তো আমার সেকেন্ড ছবি দেবদার সাথে প্রিমিয়ারের দিন, আমার ফোনের ওয়ালপেপার চেঞ্জ, মানে দেবদার ওই ছবিটা, বাঘাযতীন গেল। এবার থার্ড এলো 2023। 2023-এ আমি মোটামুটি সাজ্জসা পরিবার আর জি বাংলা সোনার সংসার আবার করছি। এবার ফিল্মফেয়ার জি বাংলা সোনার সংসারে সেকেন্ড লাইন থেকে গেলাম ছেলে উৎসব ফার্স্ট লাইন। ঠিক আছে, বাবা মাও খুশি, বাবা মা দুজনকে বলতে পারলো, তিনজনকে বলতে পারলো। এই যে তুমি লাইনের কথাটা বলছো, এটা কারা সিলেক্ট করে? কোরিওগ্রাফার। এবার কেন বলছি, এক তোমার এক্সপিরিয়েন্স ম্যাটার। কোনো যদি ভুল হয়ে যায়, কোনো ডান্সার যদি কিছু এদিক ওদিক হয়, সে ক্যান ম্যানেজ। আবার আমরা তো ফ্রেশার, ম্যানেজ করতে পারবো না, স্বাভাবিক। এবার এলাম সামনের লাইনে। এবার তুমি ভাবো 21 সালে 5 নম্বর, 5 থেকে 23 সালে এলো সামনে, ইটস আ লং, মানে হতে পারে লাইনটা কাছাকাছি, কিন্তু 3 বছরের বা 4 বছরের একটা স্ট্রাগল আছে, সেটা কোরিওগ্রাফার ডিসাইড করবে। এবার তোমার পোটেনশিয়ালের উপর, তোমার স্টাইলেশনের উপর, তুমি কতটা পারবে। একটা দেখো, একটা সিনেমায় হচ্ছে ভাই বুঝতে হবে নিজেকে বেঁচে খাওয়া,
রাইট রাইট। মানে আজকে তুমি যেভাবে তুমি নিজেকে সেল আউট করবে, একদম। পাবলিক সেইভাবে নেবে। এটা তুমি সিনেমা বলে না, তুমি রিয়েল লাইফেও একটা সেলসম্যান যদি নিজেকে সেল নাও করতে পারে, প্রোডাক্ট সেল করতে পারে। হ্যাঁ, এবার আমার কেন আমি তোমাকে সিনেমা লাইনটা বললাম, সিনেমা লাইনে অনেক ব্যাপার আছে। সেলসম্যান মোটা রোগা হলেও, দেখতে সুন্দর হলেও চলে যাওয়া যায়, কিন্তু ফিল্ম লাইনে মোটা রোগার একটা কিন্তু ভেদভাব আছে। আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এখন যদি বলো যে আমি একটা হিরো রোল করবো, হ্যাঁ অবভিয়াসলি তোমাকে ফিজিক্যাল কিন্তু এটা আমাদের বাংলা সিনেমাতেই রয়েছে। তুমি যদি সাউথের দিকে যাও, আজকে যখন মানে আজকে কিন্তু বিজয় সেতুপতি কিন্তু যখন এন্ট্রি মারছে অটো থেকে মাস্টার ফিল্মে, জামা খুলে এক্স্যাক্টলি ওই বডি নিয়ে, আমি ওটাই বললাম, মানে ওই বডি নিয়ে এন্ট্রি মারছে, ওটা সাউথের ব্যাপার। এবার আমাদের কলকাতা বা বম্বেরও আছে, মানে হিরো মানে ওই মাসেল বাগে থাকবে, ওই জিনিসটা অ্যাকচুয়ালি দেখো, আমি তোমাকে এই জায়গাটা বলি, কারণ আমি অনেকে জানে না বা অনেকে জানে, আমি একটা টাইমে শর্ট ফিল্মস বানাতাম। আচ্ছা, আমি মানে টোটাল 5-6টা শর্ট ফিল্ম বানিয়েছি। কিছুতে আমি মিউজিক ডিরেক্টর হিসাবে কাজ করেছি, কিছুতে আমি নিজের ডিরেকশন করেছি। তো এইটা কি বলতো, এই যে আমাদের বাংলায় আমাদের ইন্ডাস্ট্রিটা কিন্তু বড়, হ্যাঁ, বাট কিন্তু ওটাকে ছোট করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, গ্রোথ নিয়ে আমাদের ছোট হয়ে গেছে। সাউথের ইন্ডাস্ট্রি বড়, আর ওদের কাছে লুকস ডাজন্ট ম্যাটার। তুমি দেখবে, তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, সাউথে আমাদের বাংলা ছবিতে, আমাদের বাংলা ছবি কিন্তু 75 CR, ইটস হিউজ। আমি তোমাকে বলছি কেউ পাইনি। সাউথের একটা গান 75 কোটি টাকার নাকি একটা গান শুট হয়, করে। সেখানে যদি আমাদের বাংলায় যদি 75 CR হয়, দুটো বাংলা ছবি নেবে যাবে। হ্যাঁ, আমাদের এখানে তো ওইটা একটা প্রবলেম আছে। আরেকটা যেটা মেজর, আমি তোমাকে যেটা বলছি, যে সিনেমা তুমি যেটা বললে, সাউথে ওরা ভেদভাব করে না, আমাদের এখানে ভেদভাব করে, বা বলিউডে ভেদভাব করে। তার পিছনে রিজন এটা আছে, তুমি দেখবে একটা হিরোইনের রেট কম থাকে, একটা হিরোর রেট বেশি থাকে। তার পিছনেও রিজন থাকে। সেটা হচ্ছে, এটা আমি জানতাম না, এটা যখন আমি সিনেমা বানিয়েছি, একটা শর্ট ফিল্ম বানিয়েছি, বাট বানিয়ে তো ছি আমি, তো তখন আমি বুঝতে পেরেছি যে রিজন বিং ওয়াই। প্রথম কথা হচ্ছে, একটা হিরো কতটা পোটেনশিয়াল আছে অডিয়েন্স টানার। তো তার লুকস, যখন উই জাজ অন দ্য লুকস, বাঙালি হোক বা অ্যাজ আ অডিয়েন্স, এখানকার অডিয়েন্স একটা লুকসকে প্রেফার করে। তার লুকস, তার ফিজিক, তার হাইট, তার স্কিন টোন, এটা প্রেফার করে। তো সেই কারণে আমাদের এখানে যারা মেজর, যারা একটা মানে লিড করছে, তাদেরকে একটা ফিজিক আনতে হয়, সেই মেন্টালিটি চলে আসে। আর এমনও আছে, তুমি দেখতে পাও যে মোটা আমার মতন ক্যারেক্টারেরও আর্টিস্টরা আছে, তারাও কিন্তু কমেডি রোলস করছে। আমিও তাদের সঙ্গে দেখা, অম্বরীশ রয়েছে, খরাজদা রয়েছে। তো এরা কি করে করছে, বাট দে আর নট গেটিং এ লিড। বিশ্বনাথ দা রয়েছে, তো অনেক পুরো, রাইট? তো তুমি যদি রোগার হিসেবে কাঞ্চন দা রয়েছে, হ্যাঁ এক্স্যাক্টলি। তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে মেইন কনস্ট্রেন্টটা কোথায় হয়ে যাচ্ছে, এক তো আমার অডিয়েন্স রিটেন করা, আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাকে অডিয়েন্স যখন আমি রিটেন করছি, তার মানে আমি বিজনেস প্রফিটটা পাচ্ছি। তো আমি যদি ধরো 1 কোটি টাকা টানতে পারি একটা সিনেমা থেকে ফ্রম অডিয়েন্স, তুমি সেই হিসাবে তুমি রেটটা পাবে। স্বাভাবিক। যদি হিরোইন যদি 1 কোটি টাকা আনতে পারে, আমি তোমাকে লিখে দিচ্ছি, হিরোইন একটা হিরোর থেকে টাকা বেশি পাবে, স্বাভাবিক ইন্ডাস্ট্রি। কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিতে কিন্তু হ্যাঁ হচ্ছে। এবার আমি ওটাই বললাম, এই তুমি যে লাইনের কথাটা বললে, লাইনটা কেন মেনটেন করে, একটা লুকসের ওপর আছে। এবার স্বাভাবিক, 2021 সাল বা 22 সালের যে ছেলেটাকে দেখতে ছিল, আমার বয়স 24 বছর, আমার বছর আমার ম্যাচুরিটি বাড়ছে, মুখের গঠন চেঞ্জ হচ্ছে, সব কিছু হচ্ছে। স্বাভাবিক, আমি যখন ঢুকেছিলাম 21 সালে 23 সালে আমাকে দেখতে আর এক হয়েছে, ট্রানজিশন হবে। এটা আমি বলে না, সবারই হচ্ছে, বছরে বয়স বাড়ছে, সবারই ট্রানজিশন হচ্ছে। এবার সেই জায়গায় যারা ধরো পুরনো, তারা হবে তো এখন ছেড়ে দিচ্ছে, আমরা হবে তো। এবার একটা ব্যাপার আছে, যতক্ষণ না পুরনো লোক ছাড়ছে, তুমি তো জায়গাটা পাবে না। একটা হচ্ছে বয়সের ব্যাপার আছে, ব্যাপার, তো সারা ছাড়ছে, আমরা যখন জড়ছি। এবার সেইখানে আমি 23 সালে সামনের লাইনে এলাম, সামনে মানে একদম ফ্রন্ট। এবার 23 থেকে 24 আমি ফ্রন্ট লাইনেই সব ফিল্ম ফেয়ার, স্টার জলসা সবই করলাম। আমি এখন আমার মনে আছে 23 সালে পুজোর টাইমে স্টার জলসার একটা প্রোগ্রাম হয়েছিল, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট লিড, মানে একদম ব্লকে, মানে একদম ক্যামেরা যদি প্যান হয় বা ক্যামেরা যদি জুম করে, আর্টিস্টের সাথে আমাকে দেখতে পাবে, মানে আর্টিস্টও সরলে আমাকে দেখতে পাবে, আমি সরলে আর্টিস্টকে দেখতে পাবে, এরকম ব্যাপার। তো ওইটা আরেকটা আমার কাছে মানে বড় ব্যাপার ছিল, যে ভাই যাই হোক, এবার তো মানে একদম ফ্রন্টে দেখালো 10 জনকে। কারণ এর আগে কি বলতো, লোকে বলতাম বা স্ট্যাটাস ছাড়তাম, লোকে বলতো তো তোকে তো দেখাই যায় না, এক্স্যাক্টলি, তাও তো শুনতে হয়েছে। তখন নিজেকেও না ডিমোটিভেট লাগতো, যা বাবা এত কষ্ট করছিস, দেখাই না গেলে আর কি করা যাবে। আর একটা জিনিস কি বলতো, আমি বুঝলাম, তোমাকে লড়ে যেতে হবে।
আর লড়ে যাওয়াতে না ইনপুটটা যেন ঠিক জায়গা যায়, কারণ আমি যদি মানে ধরো ফর এক্সাম্পল যদি আমি হাতুড়ি দিয়ে যদি ঠিক জায়গায় যদি নাই গাঁথি, আর যদি না গেঁথে যদি আমি মালাটা নাই পড়াই, তাহলে আমার গেঁথে তো লাভ নেই। আমার লাগবে ফটো ফ্রেমে তো আমার 4টে ফুটো, আমি তো 5টা ফুটো করতে পারবো না। আমি যদি একটা ফুটো নিয়ে যদি কন্টিনিউ করে যাই, তো আমার একটা ফুটোতেও আমার ফটো ফ্রেম ঝুলবে না। তো আমাকে যেখানে আমি যদি না গাঁথি জায়গাটা, যদি আমার ঠিক হবে না। আলাম না ভাই, হবে একটু টাইম দে। যখন হয়েছে তো সেইখানেই 3টে লোক বা 4টে লোক বললো না ভাই তোকে দেখতে পেয়েছি। আমি ইভেন সত্যি করে বলছি, আমি ওই স্টার জলসার ইয়েটা নিয়ে আমি প্রমোটও করিনি যে দেখা যায়, কারণ আমি ডিমোটিভেট হয়ে গেছিলাম, বেকার বলবো দেখা যাবে না। তখন কি ওটা পিছনে ছিলে? তখন পিছনে ছিলাম বলেও দেখা যাচ্ছিল, মানে একদম পেছনে বা ফ্রন্ট লাইনে ভাবলাম কি ফ্রন্ট লাইনে যাবে তো দেখা যাবে, কিন্তু না, গেমটা তো অন্য, ক্যামেরা তো এমন ভাবে নেওয়া হচ্ছে, ফ্রন্ট লাইনে তো নেওয়া যাচ্ছে না। এবার যখন আমি দেখলাম এই স্টার জলসাটা সব সিরিয়াল আর্টিস্ট ছিল, বড় কোনো স্টার ছিল না, সিরিয়াল আর্টিস্ট ছিল, সিরিয়াল আর্টিস্টদের সাথে যখন আমি কাজ করলাম, দেখা গেছে অনেক বন্ধু বান্ধবী বা যারা ওই আমার জিমে, তখন তো জিমেও ক্লাস করছে, অনেকেই বলো তোমাকে তো অ্যাডে দেখলাম। যাক ভগবান দেখেছে। এবার আমি বলিনি, লোককে বলিনি, কারণ আমি তো বুঝতে পারছি যে এডিটিং কেটে দেয়, হতে পারে, কি করে বুঝবো। ঠিক আছে, হলো। এটা 23 সাল গেল, এবার 24 ঢুকলো। এবার 23 সাল থেকে 24 সালে ট্রানজ্যাকশন এলো। এবার 24 সাল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ গেল। 24 সালে আমার লাইফে বড় একটা চেঞ্জ হয়, আমার বাবা সেরিব্রাল হয়। মানে ইটস আ ভেরি টাফ ফেজ ফর মি। ওই টাইমে সেরিব্রাল হয়, আমার পুরনো একটা রিলেশন ছিল, সেটাও একটা ডিসমিসে গেল। সেটা আমি করেছি কারণ আমার কোথাও জানি না মনে হচ্ছিল যে না, আমার কেরিয়ারের ওপর ফোকাস করাটা দরকার, বা আমার কোথাও একটা নেগেটিভ মনে হচ্ছিল, সেখান থেকে আমি বেরালাম। তারপর আমার বাবা সেরিব্রাল হলো। তো 24-এ ওই এপ্রিল মে মাসটা আমার খুব প্রবলেম গেছে। তাও এখন বাবা ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। তো 24-এ জুলাই মাসে আমি আরেকটা কাজ পাই, আমার বড়, যেটা হচ্ছে মহুয়া যোজদির, যেটা আমি প্রথমে বললাম, যোজদির কাজটা আমি পাই। সোমদেবদা বলে একজন আছে, বিয়ার্ডো ফিল্মস, এসকিউ প্রোডাকশন বলে, ওরা আমাকে বিশ্বাস করেছে, একটা নতুন ছেলে, একটা বড় বাজেট, মানে এর আগে যা কাজ করেছি মনবাবরা, যেটা আমি তোমায় বললাম যিনি ছিলেন, তার বাজেটটা ছোট ছিল, অল্প বাজেটের ছিল, বাজেট কম, ইটস কোলাবোরেশন ওয়ার্ক ছিল। আর ঠিক আছে, দেখো এক্সপিরিয়েন্সের জন্য ফ্রেশার হিসাবে তুমি কাজ পাচ্ছ, ইটস ভেরি গুড, আর এক্সপিরিয়েন্সটাও দরকার আজকের ডেটে। সেখানে আমি একটা ওই দিনে আমি কাজটা 23 সালে করেছিলাম বলে 24 সালে আমি কাজটা পেয়ে আমার ওইখানে যে ভুলটা বা ওইখানে যে জিনিসটা আমার দরকার ছিল, সেটা আমি এখানে ইনপুট করতে পারলাম। এবার 24 সালে আমি করলাম। এবার 24 সালে করার পর আমি ওই গানটা হলো, ওই গানটা করার পর অনেকেই আমাকে বললো যে না খুব ভালো, এই সেই, খুব সুন্দর একটা ফিডব্যাক পেলাম। ওই গানটা করে আমি নিজের অনেক কিছু বুঝলাম, কারণ অ্যাজ আ ফার্স্ট কোরিওগ্রাফার, অ্যাজ আ ইউটিউবে কতজন তোমাকে কাজ দেবে, অ্যাজ আ ফ্রেশার বিশ্বাস করে একটা লামসাম, মানে এই না যে একটা 10-20 বা 50,000 টাকার কাজ, ইটস আ ভেরি বিগ বাজেট। আমাকে স্বাভাবিক প্রডিউসারকে ওই টাকাটাও তো তুলতে হবে ইউটিউব। সেখানে ওটা হলো খুব বড় করে, ওটাকে লার্জার দ্যান লাইফ উই হ্যাভ শুটেড, খুব সুন্দর করে গেলাম। 24-এর গেল, এবার 24শে জুলাই গেল, এবার এলো থার্ড কাজ অফ দেব, যেটা হচ্ছে স্টার জলসার, আবার হচ্ছে দুর্গাপুজো রিলেটেড, ফ্রন্ট লাইন। ভালো করে শুনো, দেবের সাথে আমি 22 সালে কাজ করলাম সেকেন্ড লাইন, এবার দেবের সাথে কাজ করলাম ফ্রন্ট লাইন। সেম, আমার ওখান থেকে আরেকটু পরিচয় বাড়লো, কারণ ফ্রন্ট লাইনে ওরা যেভাবে ক্যামেরাটা করেছিল, আমি ওটারও আশা ছিল না, কারণ আমি যেখানে দাঁড়িয়েছিলাম ফ্রন্ট লাইনে, আমি বললাম প্যান কেটে দেবে, কিন্তু 2 সেকেন্ড হলেও আমাকে দেখা গেছে। ঠিক আছে যে ভাই না, দেবের সাথে তো কাজ করেছি, দেবদার সাথে কাজ করেছি। দেন আমার ফোনে আবার ওয়ালপেপার চেঞ্জ হলো, স্টার জলসা দেবদার সাথে ছবি তুললাম। এবার এটা 24 চলছে, 24-এর এন্ডে নভেম্বর মাসে আই গট কল ফ্রম মাই কোরিওগ্রাফার যে খাদানের শ্যুট আছে। এবার ওয়াই খাদান, মানে বলতেই পারো যে উৎসব তুমি তো এত কাজ করলে, কেনই খাদান? পার্থদা, এতদিন কাজ করেছি, আমি কাজ করেছি ফর মাই স্ট্রাগল পিরিয়ড, আমি কাজ করেছি টাকার জন্য, বা আমি কিন্তু আরেকটা জিনিস, মানে আমি খুব একটা টাকার পেছনে ছুটি না। আমার একটা ব্যাপার আছে, আমি যদি কাজের পেছনে ছুটি, টাকা এমনিই আসবে, আমি খুব একটা টাকার পেছনে ছুটি না, আমি কাজের পেছনে ছুটেছি। আমি হতে পারে ওই 21 সাল থেকে যদি 23 সাল অবধি ওই এফার্টটা না দিতাম বা ওই ইয়েটা না দিতাম,
দেখো সবাই তোমার কাজ দেখছে, কিন্তু উপরে একটা সিসিটিভি ক্যামেরা বসে রয়েছে যিনি সবকিছু ক্যাপচার করছেন। সে তো দেখছে ছেলেটা হবে তো কষ্ট করছে বা কিছু, এটা ভাগ্যেরও ব্যাপার আছে। আমি বলতেই যাচ্ছিলাম, এটা ভাগ্যেরও ব্যাপার। চ্যালেঞ্জ অনেকের কাছেই থাকে, কিন্তু রাইট টাইমে রাইট পারসন তোমাকে যে চুজ করে পিক একদম। করছে সেটা একটা ভাগ্যের ব্যাপার থাকে। একদম। তো মানে আমি 24 সালটা যখন ঢুকলো, মানে 24 সালে এন্ডে নভেম্বর মাসে, আমার এখনো মনে আছে নভেম্বরে 20-25 তারিখ, তো কল করে বললো যে এই ব্যাপার আছে। আমার এখনো মনে আছে 27 তারিখ শ্যুট হয়েছে। আমি আবারও বলছি সবাইকে, খাদানে আমি যদি সামনে দাঁড়িয়ে নাচি, দ্যাট ওয়াজ নট কনফার্ম ফ্রম দ্য ফার্স্ট ডে। আচ্ছা, 100টা ডান্সার ছিল, হতে পারে। এবার তুমি বলতে পারো তোমার টিমের আমাদের খাদানে বাপ এসেছে ওয়াজ কোরিওগ্রাফ বাই মাই টিম, মানে যিনি আমার কোরিওগ্রাফার, হতেই পারে প্রেফারেন্স পাবে, কিন্তু প্রেফারেন্স পেলে আমাদের 10 জন ডান্সার হবে তো ওনার টিমে, বাকি 90 জনের এবার 100টা কেন বলছি, 10 জনকে সাইড করো, বাকি 100 জনের মধ্যে ওরা সিলেক্ট করেছে 50 জন, আর আমাদেরকে এখানে 10 জন, টোটাল হচ্ছে 60 জন। 60 জন ডান্সার ছিল। এবার 60 জন ডান্সারের মধ্যে হতেই পারে তুমি বলতে পারো তুমি তো প্রেফারেন্স পাবে কারণ ওই টিমটা, কিন্তু 10 জনও তো প্রেফারেন্স পেতো। এবার তুমি বিশ্বাস করে না পারতো দা, ওইখানে এবার আমি এখনো জানি না, আমার এখনো মনে আছে 28 তারিখ আমাদের রিহার্সাল হয়েছে, 29 তারিখ শ্যুট হয়েছে, ঠিক আছে? 28 তারিখ আমাদের রিহার্সাল হয়েছে, 29 তারিখ শ্যুট হয়েছে, একদিনে গল্প এটা। 28 তারিখ গেলাম রিহার্সাল করলাম, রিহার্সালের দিনও সাইডে নাচছি সেম। আমি তো জানি আমাকে এখানে ছাড়া দেবে না, আমি তো ওখানেই জানি, কারণ তার আগেও তো আমি ওই বছরও তো জি বাংলা সোনার সংসার স্টার জলসা সবই করছি, আমি তো সামনের লাইনেই নাচছি। তার আগে আমি তার আগের বার ওই দেবতার ওই পুজোর ওই স্টার জলসাটা করলাম, ওখানেও সামনে দাঁড়িয়ে না, আমি আমার মানে আমার পজিশনে আমি বাধ্য ছেলের মতো দাঁড়িয়ে নাচছি। এবার যেদিন সেটের দিন, যখন ওরা সেট রেডি করছে, তো আমাদের যে কোরিওগ্রাফার দেবুদা তুই বললো যে তুমি দেবের পাশে নাচো। দেবুদা আমি নাচবো? আই ওয়াজ লাইক স্বাভাবিক, মানে তুমি যদি ফার্স্ট ফিল্ম সাইন করো তোমার যতটা অনুভূতি হবে আমারও সেম অনুভূতিটাই হয়েছে। এবার তুমি একটু দেবদা অ্যাজ আ হিউম্যান বিং কিরকম? আচ্ছা, আমি যখন খাদানে কাজ করলাম, খাদানে তার আগেও কাজ করেছি, খাদানে আমি বলছি ওনার মধ্যে একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, উনি খুব সিম্পলিসিটি, মানে মানে ও যখন পারফর্ম করছে বা উনি যখন রয়েছে, ও নিজেকে সুপারস্টার বলে বা মানে ওর মধ্যে একটা অরা আছে, কিন্তু মানে ও যখন দাঁড়ায় না মনে হয় একটা স্টার দাঁড়িয়েছে, বাট তোমাকে দাঁড় করিয়ে কখনো রিয়েলাইজ করাবে না ইজ এ সুপারস্টার, বা ও একটা স্টার, বা ও একটা এমপি, বা ও একটা সাংসদ, বা তোমাকে ডিসাইড মানে তোমাকে বোঝাতেই দেবে না। এমনও গেছে, আমি তোমার একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করছি খাদানে। আমাদের প্রচুর জন না মানে প্রচুর ছিল, জুনিয়র আর্টিস্ট ছিল। জুনিয়র আর্টিস্টে ভাবো একটা সুপারস্টার নাকি জুনিয়র আর্টিস্টকে বলছে তুই একটা কাজ কর, একটা প্রপস ছিল, প্রপসটাকে না এইভাবে ধরে জাস্ট দাঁড়া। কোন সুপারস্টার গিয়ে একটা জুনিয়র আর্টিস্টকে দেখাবে? সেটা আমাদের দেবদা। কোন সুপারস্টার দেখাবে? আমি এমনও দিন গেছে বলছি, এমনও টাইম আমি খাদান সেটে দেখলাম দেবদা, আমরা মানে সকাল ভোর 5টায় গেছি, ঠিক আছে, আমাদের প্যাক আপ হয়েছে ভোর 5টায় গেছি, আমাদের প্যাক আপ হয়েছে ভোর 5টায়, অলমোস্ট মানে 24 ঘন্টা কাছাকাছি। রাত 2-3টে বাজে, তখন শেষের শটগুলো চলছে, আমরা পুরো ঝিমিয়ে পড়েছি। দেবদা আমাদেরকে বলছে হবে হবে চ হবে হবে, আমরা করে নেবো। কে বলবে, মানে ওই উৎসাহটাই কে দেবে? মানে ওনার ছোট ছোট জিনিস, মানে আমাদের এমনও গেছে শটটা ওনার পছন্দ হয়নি, আমাদেরকে বসে বলছে শোন না শটটা না জমছে, আরেকবার দিবি? আমাদেরকে জিজ্ঞেস করছে আরেকবার দিবি? আলাম হ্যাঁ কোনো প্রবলেম নেই। তো সবাই বলছে হ্যাঁ কেন দেবো না, তো বলছে চলে আরেকবার দিই। আমরা এমন মানে ওনার মধ্যে পারফেকশন যে জিনিসটা, মানে ক্রিস্টাল ক্লিয়ার যে জিনিসটা, আই হ্যাভ লার্ন ফ্রম হিম। মানে ওই নিখুঁততা, মানে যে একটা মানুষ যে না নিখুঁততা চাইছে, আর ওনাকে দেখে আমাদেরও মনে হচ্ছে না ভাই করেই নি। মানে যখন 2-3টে বাজে একটা মানুষের বডি তখন ছেড়ে দিয়েছে, সকাল থেকে শ্যুট চলছে, ওই মানুষটা তখনও মানে একদম ফাইট করে, আর ওই মানুষটা কিন্তু কন্টিনিউ শট দিয়ে আছে, তাও আমরা একটু ব্রেক ছিল, কারণ একটা শটে ওনার স্লো মোশনের শট ছিল, এই ছিল, সেখানে ও দাদা শট দিয়ে যাচ্ছে, আর আমাদের হবে হবে হবে, উই হ্যাভ টু ডু ইট, চ এটা আমাদের সবার ছবি, এটা তোর একার ছবি না বা আমার একার ছবি, এটা সবার ছবি। খাদানটা নিয়ে দেব ভেঞ্চার্স বা দেবদার নিজে প্রচুর ইনভলভ ছিল, আমাদেরকে একটাই কথা বলছে এটা আমাদের সবার ছবি। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, দেবদা
নতুন ট্যালেন্টদেরকে তো প্রচুর চান্স দেয়, প্রচুর চান্স দেয়, যেরকম মিউজিক ডিরেক্টর হোক কি যারা বিজিএম বানাচ্ছে তাদের, কারণ বা সিঙ্গার বলো, সিঙ্গার, তারপরে ডান্সার্স, যা মানে প্রত্যেককেই মানে ইন্ডিভিজুয়ালি। আমাকে যদি তুমি ধরো খাদানে, এবার এটা বলছি আমার হতে পারে খাদানে আমি নিজেকে অনেকবার প্রমোট করেছি দেব ফ্যান ক্লাব ছাড়ছে ভাই, সেগুলো তো উনি দেখছেন, উনি কিন্তু কখনো কিন্তু নক করেনি বা কিছু করেনি কেন করছে বাই করছে, মানে অন্য কেউ হলে কিন্তু নক করতো যে কেন করছে এগুলো, কেন প্লাস আমি এটাও বলছি এরকমও গেছে অনেক ইউটিউব চ্যানেলের সঙ্গে গিয়ে কোলাব করেছে, অন্য কোন তো সুপারস্টাররা করেনি, প্রচুর কন্টেন্ট, যারা কন্টেন্ট ক্রিয়েট করে রিলস বানায়, যারা ইয়ে করে তাদের সাথে কোল্যাপস করেছে, মানে নতুন নতুন আইডিয়াস। দেবদার এইটা আছে যে আজকের প্রজন্ম কি জিনিস দেখছে, পিপল কি জিনিসে কানেক্ট করছে, সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু সেই মার্কেটিং গুলো করেছে, প্রমোশনস গুলো করেছে। যেরকম এই যে বেঙ্গল ট্যুর এর আগে কিন্তু কখনো হয়নি। প্লাস এই যে একদম গ্রাউন্ডে লোকের সঙ্গে কানেক্ট করা, মানে তোমার অডিয়েন্সকে আমি ওটাই তো এই গ্রাউন্ড টাইমে এলে গ্রাউন্ডে বলছি, আমি তো বললাম দেবদার যখন আমাদের খাদানের শুট চলছে, তুমি বিশ্বাস করবে না মানুষটাকে আমি মানে যত দেখছি তত হাঁ হয়ে যাচ্ছি, আচ্ছা মানে একটা সুপারস্টার এইভাবেও থাকতে পারে, মানে উনি আমাদেরকে এসে বলছেন যে বাহ আউটফিটগুলো ভালো লাগে, তো সব ডান্সারগুলোকে মানে কি করে মানে একটা স্টার এসে এই কথাগুলো বলছে। বা ধরো যেরকম আমাদের সেটে আগুন লেগে গেছিলো খাদান করতে গিয়ে, মানে সেটে আগুন লেগে যাওয়াতে মানে উনি কিন্তু চলে যাননি, উনি আগুন যে জ্বলেছে উনি কিন্তু আমাদের সাথে আমাদেরকে নিয়েই বেরিয়েছে, এই না যে উনি স্টার বলে উনি আগে বেরিয়ে গেছেন, না আগুন লেগেছে আমাদেরকে বার করলো, একসাথেও বেরোলো। না এইটাই তো আমি বললাম যে এই জিনিসটাই মানে আমাদের কাছে এটা ভালো লাগে যে একটা স্টারডাম থাকা, মানে আছে সেই লোকটার একটা প্রচুর বড় স্টারডাম রয়েছে, সে একজন এমপি, তার সঙ্গে অ্যাক্টর, এইগুলো থাকা সত্ত্বেও যে রুটের সঙ্গে যে কানেক্ট থাকছে, গ্রাউন্ড লেভেলের সঙ্গে কানেক্ট থাকছে, এটাতেই একটা মানুষের ক্যারেক্টার বোঝা যায় একদম যে লোকে কেন ভালোবাসে, একটা লোক ভালোবাসার জন্য তো একটা কিছু করতে হবে। হ্যাঁ, এর আগেকার সিনেমার লোকে অনেককে ভালোবেসেছে, আমি বলবো না যে আমি আরেকবার বলছি হি ইজ ওয়ান অফ দ্য ট্রোলেস্ট সুপারস্টার আছে, মানে একমাত্র এই নিয়ে, বাট ও ট্রোলটাকেও নিয়েছে, ও ট্রোলটাকে অ্যাকসেপ্ট করেছে, ও ট্রোলটাকে যেভাবে অ্যাকসেপ্ট করেছে, ও ট্রোলটাকে অ্যাকসেপ্ট করে কিন্তু আজকে দেবদার জায়গা হচ্ছে, আর দেবদার চক্করে কিন্তু আমরা আমাদের জায়গা পাচ্ছি আজকে, না অনেক জায়গা অনেকে আপলিফট হয়েছে। আমি বলছি ইউটিউবার বঙ্গাইয়ের সঙ্গে যখন কোলাব করেছিল, হ্যাঁ বঙ্গাই তো প্রচুর ট্রোল করতো, হি ওয়াজ আ ট্রোলার, তো ট্রোল করেছে। আর কি ট্রোল মানেই যে আমি তোমাকে খারাপ বলছি না, ট্রোল মনে হচ্ছে আমি ইয়ার্কি মাছি, পাতি কথা বলছি ইয়ার্কি মাছি, বাট দেবদা সেটাকে অ্যাজ আ অ্যাকসেপ্ট করাটা মানে ইয়ার্কি ভাবে, স্টারডাম হলো একজন লোক, দেবদা একটা স্টার, সে ওটাকে অ্যাকসেপ্ট করেছে, সেটাকে নিয়ে তার চ্যানেলে গিয়ে প্রমোট করেছে, অ্যান্ড সেটা দেখেছে একটা অপরচুনিটি রয়েছে আমাদের কিন্তু কন্টেন্টের জগতে। আজকে বলছি যে আজকে কন্টেন্টের জগতে কিন্তু অনেক ভালো কন্টেন্ট হচ্ছে, অনেক খারাপ কন্টেন্ট হচ্ছে, বাট দেবদা ভালো মতন জানে নিজেকে কোথায় প্লেস করতে হবে, নিজের মুভিটাকে কোথায় প্লেস করতে পারবো, আর এটাকে কি করতে হবে, কারণ এটার পিছনে দেবদার প্রোডাকশন হাত রয়েছে, প্লাস দেবদার ওই পেশেন্সটা রয়েছে, মানে আজকে পেশেন্স যে লেভেলটা, কারণ আমি বলছি আমি খাদানে শুট করতে গিয়ে দেখলাম হি ইজ আ ভেরি মাচ পেশেন্স লেভেল গায়, কারণ উনার যে পেশেন্স, কারণ আমি একটা দিচ্ছি হতে পারে অনেক ডান্সারের ভুল হচ্ছে, ও কিন্তু রিটেক যাচ্ছে, কিন্তু ডান্সারের ভুলের জন্য যদি রিটেক যায় কেন একটা স্টার মানবে, রাইট, ওখানে তো বাজেটটা যাচ্ছে, ওখানে তো বাজেটটা যাচ্ছে, কেন যাবে, কেন মানবে, সেটা কিন্তু কিছু বললো না। আর যাই হোক মানে আজকের ডেটে আমি যখন খাদানে আমি যখন করলাম নিজেকে প্রমোট করলাম, হি নেভার এভার আস্কড মি, বা ওর প্রোডাকশন থেকেও আমাকে কেউ কিছু বলেনি যে তুমি এত নিজেকে প্রমোট কেন করছো, বা কে করতে বলেছে, অন্য কেউ হলে বলতেই পারতো, কেন কপিরাইট না দিলেও বলতে পারতো তুমি নিজেকে এত প্রমোট করছো, কিন্তু তোমার ছবি বলতেই পারে, কিন্তু এইটা কিন্তু আমাদেরকে প্রথম দিন থেকে এটা আমাদের ছবি, খাদান ইজ আওয়ার ফিল্ম। আজকে যে খাদানে ধরো যে ছোট্ট একটা ধরো ফর এক্সাম্পল হতে পারে যে একটা পেরেক মেরেছে তারও ছবি, এটাই কিন্তু তাকে বোঝানো হয়েছে, এটা আমরা দেখেছি, মানে আমাদের কাছে এটা কানেক্ট করেছে, যখন খাদান বেরিয়েছে তখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিস কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছেছে, মানে শুধু সিনেমাটা না, একদম সিনেমার বাইরে যে বিটিএস আমরা যেটা বলি সেগুলো পর্যন্ত পড়ছে, যে উই লাভড ইট। আমি তো বলছি মানে এমনও তো বলছি মানে দাদা এত ভালো, মানে আমি বলছি তো দেবদা অনেক কিছু আমি শিখি, দাঁড়িয়ে রয়েছে মানুষটা। আমি রিসেন্ট স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে আমি যখন রিহার্সাল করছিলাম, আমার কিছু ছবি যদি পারো তুমি দর্শকদের দেখিয়ে দিতে পারো, যখন আমরা রিহার্সাল করছিলাম বা করছিলাম,
মানে হি ইজ ভেরি কাম গাই, মানে মনে হচ্ছিল একটা স্টার দাঁড়িয়ে রয়েছে, একটা নর্মাল ছেলে এলো করছে, মানে ও না দাঁড়িয়ে করার মানে দাঁড়িয়ে আমি কিন্তু ওর কাঁধে হাত দিয়ে নাচ করেছি। অনেক সুপারস্টার ভাবে না কাঁধে হাত দেওয়াটা পছন্দ করে না ভাই, ও একটা জিনিস আমি দেখেছি ভাই, সো হোয়াট, আমার কাজটা দরকার। আজকে কিন্তু যতই হোক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ অলসো ওয়ার্কিং, আই এম অলসো ওয়ার্কিং, মানে আমরা মানে আমাদের দুজনের টার্গেট কি কাজটা যেন ভালো দরকার। মানে আমি ওর কাছে দাঁড়িয়ে অনেক কিছু শিখি, যে ও যেভাবে কথা বলে মানে ও কিন্তু ট্রোলটাকেও অ্যাকসেপ্ট করে, এক্স্যাক্টলি, মানে ও কিন্তু ট্রোলটাকেও অ্যাকসেপ্ট করে। সেই জায়গায় আমি তো দেখি মানে আরেকটা জিনিস যেটা অহংকার নেই। হ্যাঁ, অহংকার নেই, মানে আমি তো বলছি আমি যেভাবে কাজ করেছি করেছি, বসে রয়েছে, মানে বসে থাকাতেও মানে আমার এমনও গেছে, আমরা খাদানে আমি বসে দাঁড়িয়ে দেখছি, দাদা এসে বললো, আমি বলছি তো দাদা এসে আমাকেই বললো বসবি, বস না, আর না বসো, কে বলবে, কে বলবে? এটা আমাদের মানে এই দে ভেঞ্চার আসার পরে কিন্তু আমাদের কিন্তু বাংলা ছবির কিন্তু অনেকটা গ্রোথ হয়েছে, চেঞ্জেস হয়েছে, আজকে অ্যাকসেপ্টেন্স হয়েছে। মানে আজকে মানে ওই লোকটা যখন আমাদের পরিবার অ্যাওয়ার্ড হচ্ছে ভাই, যখন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে না দাদা, যখন দাঁড়িয়ে রয়েছে স্টেজে ওঠার আগে, ব্যাক স্টেজে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, স্টার ম্যান, হিজ আ স্টার, বাট হিজ মানে ওরা আছে, কিন্তু যখন তোমার সাথে দাঁড়িয়ে কথা বলবে না, ও তোমাকে ওই দেখাবে না, হ্যাসিয়াতটা দেখাবে না যে তুমি একটা নর্মাল পাবলিক, আমি একটা স্টার। আমি যেটা তোমায় বলছি, স্কুলের থেকে এখন ডাকছে ডান্সের জন্য, এই করছে, ঠিক আছে, আই এম হ্যাপি যে ডাকছে। তো আজকে যে টপার ছিল তাকে কিন্তু ডাকছে না, আজকে কিন্তু ব্যাক বেঞ্চার যে ফেল করেছে, যাকে স্কুল লাইফে কাউকে কেউ পাত্তা দিত না। এটা কিন্তু এটা একটা হেভি জিনিস তুমি কথাটা বললে। স্কুল টাইমে যারা ফার্স্ট হতো বা সেকেন্ড হতো, তারা স্কুল টাইমটা, প্রেজেন্ট টাইমটা হয়তো তারা একটা প্রেফারেন্স পেয়েছিল টিচারদের কাছ থেকে। যারা ব্যাক বেঞ্চার্স, যারা পড়াশোনা করেনি, হয়তো তাদের ইন্টেনশনস অন্য ছিল কিছু করার, ধরো স্পোর্টস বা একাডেমিক্সগুলো অনেক ভালো ছিল, তারা কিন্তু আজকে যখন দাঁড়াচ্ছে তাদের তখন কিন্তু টিচারদের ধারণাটা পাল্টে যাচ্ছে, তখন তাদেরকেই ডাকছে, একদম তাদের সঙ্গে কথা বলছে। এরকমও হয়েছে না যে 12th ফেল, কিন্তু যখন সেলিব্রিটি হয়ে দাঁড়িয়েছে তার স্কুলে আমি তো বলছি 12-এ আমারই প্রবলেম হয়েছিল, তারপর তো এখন স্কুল থেকে ডাকছে, আই এম হ্যাপি উইথ দ্যাট। আর আমার ভালো লাগছে যেটা ভাই ঠিক আছে। আর আমাকে অনেক বন্ধু বান্ধব বলতে, তুই স্কুলে যাচ্ছিস কেন, স্কুল থেকে কি আলাম ভাই, স্কুল কিছু দিচ্ছে না। আজ কিন্তু 8-এ যদি স্কুল যদি না থাকতো, আমি কিন্তু নাচটা নিয়ে অতটা বুঝতে পারতাম না। আজকে আমার একটা ডান্সের টিচার ছিল তিতাস ঘোষ, তিতাস ম্যাম, উনি মারা গেছেন কোভিডে। আজকে তিতাস ম্যাম যদি সেই টাইমে, আমার এখনো মনে হচ্ছে টিচার্স ডের দিন যদি আমাকে সোলো ডান্সের জন্য স্টেজে না ওঠাতেন, মুস্কুরানে কি বাজাতে যদি আমি না নাচতাম, আজকে উৎসব এখানে বসে থাকতো না। কারণ আমি ওই দিন বুঝলাম যে ভাই স্টেজটা তো ঠিক আছে, ওটা অডিয়েন্স, বাট একটা না ব্যাপার আছে যে না নাচলাম, লোকে ওই জিনিসটা আমায় কানেক্ট করেছিল। তুমি দেখবে যারা শিল্পী মানুষ, মানে নট অনলি ডান্স, যারা থিয়েটার করে, দেখো সিনেমায় কাজ করা আর অন স্টেজ পারফরমেন্স করার মধ্যে অনেক বড় তফাৎ আছে। অন স্টেজে কাট নেই, সিনেমায় কাট আছে। আজকে তুমি যখন অন স্টেজ রয়েছে, অন স্টেজ থেকে যখন অডিয়েন্সের যে গ্যাপিংটা, একটা ব্রিজ, তোমাকে একটা ব্রিজ ক্রিয়েট করতে হবে। হতে পারে যে অডিয়েন্স থেকে কিন্তু স্টেজের দূরত্বটা খুবই কম, কিন্তু ওটাও একটা স্ট্রাগল। আজকে যারা অডিয়েন্স সিটে বসে রয়েছে তারা অ্যাজ এ দর্শক, কিন্তু তুমি অ্যাজ এ পারফর্মার, আচ্ছা অ্যাজ এ পারফর্ম করা ইটস ভেরি টাফ। কারণ ওখানে কিন্তু ছোট বয়স থেকে বড় বয়স সবাই তোমার নাচ দেখছে, তার মানে তোমাকে সবার সাথে কানেক্ট করতে হবে। যে বাচ্চা আছে তারও বলতে হবে দাদা ভালো করেছে, যে বয়স্ক আছে সেও যেন আশীর্বাদটা দেয় যে তুমি ভালো নেচেছো। আজকে বড় হওয়ার জন্য আশীর্বাদটাও দরকার। আজকে তুমি এই আশীর্বাদ থেকে একটা জিনিস হলো, বড় হওয়াতে তোমার পিয়ারটাও দরকার। ও বাবা, এইটা যে তুমি কত বড় কথা বলে দিলে, এই ডেটে এই জিনিসটা খুব দরকার। আজকে উৎসব কিন্তু উৎসবের পিয়ার নিজে, আজকে আমার যা পিয়ার আমি স্ট্রং করেছি, আজকে যদি আমাকে অনেকে চিনেছে, আজকে আমি খাদার নিজে প্রমোট করেছি, আজকে কিন্তু আমার পিয়ারের জন্য। I have promote that film, I have promote myself. আজকে কিন্তু আমি নিজেকে যদি প্রমোট, আজ কিন্তু আমাকে প্রমোট করে দেয়নি, কারণ ভাই আমার কোনো গডফাদার নেই। আমাকে একটাই কথা, যে প্রমোট করবেই বা কেন করবো? আর আমি তো নিজেকে প্রমোট করছি, আমি তো আর থার্ড পার্টিকে করছি না। আমি হতে পারে তার সাথে দেবদাকে প্রমোট করছি, ভাই আমার কোনো প্রবলেম নেই, আই লাভ দ্যাট ম্যান। আজকে যদি বলতে পারে তুই তো দেবকে প্রমোট করছিস, সো হোয়াট, আজকে ওই লোকটা খাদান করেছে বলে আমি করেছি, চলা ও যদি খাদান না ভাবতো আমি করতে পারতাম না। সিম্পল অ্যাজ দ্যাট। যদি 5% যদি কিছু পেয়ে থাকি সেই লোকটার জন্য, কাদের থেকে, অবভিয়াসলি আজকে ওই লোকটা যদি খাদান না করতো, ওই লোকটা যদি এই গানটা না করতো, আমি আসতামই না।
আর তোমাকে একটা কথা বলছি, মানে বাপ এসেছে এটা এমন একটা জায়গা হয়েছে, সিনেমাটা কিন্তু শুট হয়ে গেছিল পরে, বাপ এসেছে ওয়াজ নট দেন ইন দ্য ট্র্যাক, সিনেমাটা কিন্তু ট্র্যাকের মধ্যেই ছিল না, পরের দিকে দে হ্যাভ প্ল্যান সামথিং ফর দ্যাট, বাপ এসেছে সাবটাইটেলস, তার জন্য দেখবে খাদানে ফিল্মের লুক আর দেবদার লুকটা পুরো আলাদা ছিল, তখন দেবদা অলরেডি দাড়ি ফাড়ি রেখে দিয়েছে রঘু ডাকাতের জন্য। তো আমি যদি নিজের পিয়ার যদি স্ট্রং না করি, আজকের ডেটে 2025 সালে তোমার ভাই কেউ তোমার পিয়ার স্ট্রং করতে পারবে না। আজকে তুমি তোমার পিয়ার যতক্ষণ না স্ট্রং করছো, তোমার পিয়ার তোমাকেই স্ট্রং করতে হবে। তুমি যদি ভাবো যে আমি আমার কাজ করেছি বলে লোককে দেখাও, দাদা কাজ দেখো, ভাই আজকের ডেটে অত কারোর সময় নেই ভাই, 30 সেকেন্ড রিলই কেউ দেখে না, একদম 2-3 সেকেন্ড দেখে চলে যাচ্ছে। আজকে ভালো একটা বাংলা ছবি, ভালো একটা হিন্দি ছবি কেন আজকে সাউথে 3 ঘন্টা বসে দেখছে লোকে, আজকে কিন্তু বাংলায় 2 ঘন্টা 1.5 ঘন্টা ছবি কিন্তু লোকে দেখছে, দেখে আবার ক্রিটিসাইজ করে চলে যাচ্ছে। আজকে কিন্তু হাউসফুলের মতন ছবি বা ওরকম ছবি লোকে বাবা কি সিনেমা দেখলাম, সেই জায়গায় লোকে কিন্তু সাউথে 3 ঘন্টা পুষ্পা 2 দেখছে, কেজিএফ দেখছে, কেন? জাস্ট বিকজ অফ দ্য কন্টেন্ট। আজকে যদি তুমি তোমার কন্টেন্ট তুমি না তৈরি করো ভাই, কেউ এই পৃথিবীতে দাঁড়িয়ে কেউ পারবে না। আজকে তোমার কন্টেন্ট তোমাকেই করতে হবে, কিন্তু এইভাবে না যে কন্টেন্টের নামে তুমি ফাজলামি মারছো। আজকে অনেকে আছে কন্টেন্টের নামে ফাজলামি মারছে, এই যে গেট রেডি উইথ মি, আমি লিখে দিচ্ছি পার্থদা এটা বেশি দিনের না, আজকে গেট রেডি উইথ মি বেশি দিন, আর সবাতে কথা হচ্ছে ছেলেদের থেকে মেয়েদের প্লাস পয়েন্ট বেশি। আমি খুলে বলছি না সেটা, আমি সবাই জানি, আমি খুলেই বলছি তোমাকে, মানে আমি একটা খুলে বলছি। ফর এক্সাম্পল আজকে আমি পডকাস্টটা করছি, আমি হয়তো এটার ভিউজ 200-250 পাবো, 300 পাবো, সেম একটা মেয়ে এর থেকে জাস্ট 25% হয়তো কোনো কন্টেন্ট বানাবে, তাটা মিলিয়ন্সে যাবে, স্বাভাবিক। আজকে একটা মেয়ের কন্টেন্ট বেশি, কিন্তু সেইটা কিন্তু খাজা কিছু নেই। আজকে আই রেসপেক্ট ওই সব কন্টেন্ট ক্রিয়েটরদের যারা নিজের মাথা খাটিয়ে স্ক্রিপ্ট লিখে কন্টেন্ট বানায়, এক্স্যাক্টলি, আমি কিন্তু তাদেরকে রেসপেক্ট জানাই। 200 ভিউজ কিন্তু খাটিয়ে কিন্তু ও স্ক্রিপ্টটা লিখেছে, আজকে কিন্তু হুট করে বানাই। আজকে আমাকে কোরিওগ্রাফি করতে হলে আমাকে মাথা খাটিয়ে কোরিওগ্রাফি করতে হচ্ছে। দেয়ার ইজ আমাদের কোরিওগ্রাফার একটা খুব বড় কথা বলে, দেয়ার ইজ বিটুইন আ রিল ডান্সার অ্যান্ড রিয়েল ডান্সার। রিল ডান্সার ভাই 30 সেকেন্ড, রিয়েল ডান্সার দেবদার এমনও গেছে অ্যাক্ট করেছি 14 মিনিট 12 মিনিট। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডেরই তোমার অলমোস্ট 9 মিনিটের কাছাকাছি, 9 মিনিট নাচ করা মুখের কথা, আর দেয়ার ইজ এ নো কাট, দেয়ার ইজ এ নো কাট। আমি যে ফিল্মফেয়ারটা 2022 সালে করেছিলাম 14 মিনিটের অ্যাক্ট ছিল, 14 না 12 মিনিটে, দেয়ার ইজ এ নো কাট, ইটস আ ওয়ান টেক শট। আজকে ওয়ান টেক শট কোনো রিল ডান্সার, দের ইজ ডিফারেন্স বিটুইন রিল ডান্সার আর রিয়েল ডান্সার। আজকে একটা রিল ডান্সার ওই 30 সেকেন্ডই বানাতে পারবে, সেটা রিয়েল ডান্সার 14 মিনিট নাচবে। এবার হতে পারে যে 14 মিনিট নাচে সেও রিল বানায়, ভাই রিল আজকে বানানোর কোনো ব্যাপারই না, কিন্তু যারা রিল বানিয়ে উঠছে তাদের প্রবলেম। আজকে আমি রিল বানিয়ে আমি হতে পারে 4000 ভিউজ পাচ্ছি, রিল বানিয়ে, কিন্তু যারা রিল ডান্সার ওই 30 সেকেন্ড তারা নাকি লাখ লাখ ভিউজ। এবার এটাকে কি বলবো, মানে এটাকে কপাল বলবো না অ্যালগোরিদম বলবো না, এটা কি বলে? এবার এখানেও না লোকে কি বলে বলো তো, ও তো ভালো করছে তুই কি করছে, আরে ভাই তুই দেখতে হবে ওখানে কিসে ইনভেস্ট করছো, কি টাকা মানিটারি ইনভেস্ট করছে। কারণ অনেকে বুস্ট করে চ্যানেল, অনেকেই করে। আজকে আমার বুস্ট করার টাকা নেই ভাই, তার মানে তো ওটাই হলো আমি আমার ট্যালেন্টটাকে বিক্রি করে দিলাম। আমি কেন করবো? আজকে যদি 3000 ভিউজ আছে নিজের কষ্টে, আমি ডাল ভাত খেয়ে আমি ঘুমাচ্ছি মনে শান্তি নেই যে আমি তো টাকা দিয়ে আমার ট্যালেন্টটাকে তো বিক্রি করলাম না। আজকে যে 2 লোক 3টে লোক দেখছে, দেখুক না, আমি সেটাতেই খুশি। ওই 3টে লোক দেখে 3 মাস বাদে তো ওই 3টে লোকের মধ্যে একটা লোক তো এই সমস্যার ছবি তুললো, আমি সেটাতেই খুশি। কারণ আজকের ডেটে ওই জিনিসটা যে এখন এই যে তুমি যে পিয়ারটা বললে, এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটার। আজকের ডেটে এভরিওয়ান ইজ এ কন্টেন্ট ক্রিয়েটার। আজকে তুমি দেখবে প্রচুর ছেলে প্রচুর মেয়ে স্ট্রাগল করছে, লাইন লাখ মানে প্রচুর ডান্সার আমার থেকেও ফার না, আমি বলি তো আমি কিছুই না, আমার থেকেও ফার ডান্সার রয়েছে, বেটার ডান্সার রয়েছে। হতে পারে আমার কপালটা ভালো ছিল বলে আমি বেরিয়ে গেছি, হবে তো আমার স্ট্রাগলটা ভগবান দেখেছে বলে আমি বেরিয়ে গেছি। হতে পারে মানে আমার কষ্টটা হবে তো একটু %, মানে বলে না তুমি কষ্ট করো কর্ম তোমাকে দেবে, কর্মতে বেরিয়ে গেছে। এমন প্রচুর লোক আছে আমি নিজে দেখেছি, ডান্স জানে, এই জানে ওই জানে, লোকের না অহংকার আছে, সে কিন্তু কিছু করতে পারেনি। আমি যখন ওই প্রচুর আছে, আমি মানে আমাদের যখন ওই 100টা ডান্সার যখন খাদানের টাইমে নেওয়া হয়েছিল, আমরা প্রচুর মানে আমরা তখন আমার যে 10 জন ছিল আমরা বসে দেখছিলাম যে কার কি ভুল হয়েছে, আমরা তো নাচ তুলে নিয়েছিলাম। লোকের মধ্যে চাহিদা নেই। একটা ছেলে এসে বললো যে এই করলো, ও বললো যে দাদা তোমার হচ্ছে না, এটা করো।
অন স্পট বলে তো আর হবে না এখানে কিন্তু হবে না মানে ইউ আর দ্য লস, উই আর নট গেটিং লস, আমরা গেনার, কারণ আমরা চেষ্টা করেছি। এখন লোকের মধ্যে কি বলতো ওই ব্যাপারটা নেই, তাই কষ্ট করব, আমি এর থেকে তো ইভেন্টে গিয়ে পতাকা নাড়ালে 2 টাকা পেয়ে যাবো। ঠিক আজকে তো এই ইভেন্ট সেক্টরটা এসে তো আরেকটা বড় প্রবলেম করে দিয়েছে। আজকে হতে পারে ইভেন্ট সেক্টরটা প্রচুর ডান্সারদের পয়সা দেয়, আমি বলবো না খারাপ, ভালো, কিন্তু প্রচুর নন ডান্সাররা ঢুকে গন্ডগোলটা করছে, নন ডান্সাররা ঢুকে পতাকা নাড়িয়ে বেরিয়ে যাচ্ছে। এবার আমি কেন বলছি, প্রচুর লাখ ছেলে লাখ মেয়ে যারা অডিশন দিচ্ছে দিচ্ছে, তারাও তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হতাশ হয়ে যাচ্ছে যে আমি তারা চান্স পাচ্ছে না, কি করছি আমি, কেন করছি। কারণ আজকের ডেটে কমার্শিয়াল ফিল্ম যদি না হয় একটা ছেলে মেয়ে কখনো চান্স পাবে না দাদা। আজকে একটা কমার্শিয়াল ফিল্ম হওয়া, বছরে 4টে হওয়া খুবই দরকার। আজকে সাউথে কি করে 200-300টা ডান্সার নিয়ে কাজ হচ্ছে, ডান্সার বা বড় মানে বড় ভাবে একটা মানে একটা গানে, একটা বাংলা ছবিতে 4টে, সরি একটা সাউথের ছবিতে 4টে নাকি ডান্সের গান, মানে যদি 4টে ডান্সের গান থাকে তাহলে এক একটা ডান্সারের পেমেন্ট বাড়লো তো পেমেন্ট বাড়লো, তারপর নাম্বার অফ ডান্সার্স বাড়ছে, তার মানে হচ্ছে নাম্বার অফ ডান্সার্স বাড়া মানে পেমেন্টও বাড়ছে। এবার আমাদের এখানে বছরে খাদান হলো কটা, একটা। এবার খাদানের মতন যদি ছবি চলে তার মানে আরো 4টে বাংলা ছবি হবে। এবার কোনো প্রডিউসার ডিরেক্টর তো রিস্কই নিতে চাইছে না, সেটা তো রয়েছে, তার পিছনে তো প্রচুর গল্প তো রয়েছে। এবার সেটাই তো বলছি, আজকের ডেটেই যে যারা লাখ রয়েছে, প্রচুর জন আছে যে ইউটিউব করছে, এই করছে, কোনোটাই খারাপ না। আমি শুধু একটাই জিনিস হচ্ছে তোমরা কন্টেন্টের উপর ফোকাস করো, আর কোয়ালিটি কন্টেন্ট। আজকের ডেটে না কন্টেন্ট আর পিআরটা খুব দরকার। মানে আজকে যে বাড়িতে রান্না করছে সে যদি ইউটিউব চ্যানেল করে, ভাই তার কন্টেন্ট তাকেই করতে হবে। আজকে তাকেও তার ভিডিও 200 জনকে কন্টিনিউ শেয়ার করে দিতে হবে। আজকে আমি আমার ভিডিও এখনো শেয়ার করি, ওটা হতে পারে 12 জন অলরেডি শেয়ার করেছে, অনেকে বলে 12 জন শেয়ার করেছে, দেখ আমি কিন্তু এখনো আমি আমার ভিডিও সবাইকে শেয়ার করি, তাদেরকে রিকোয়েস্ট করি যদি তোমাদের ভালো লাগে আরো 10 জনকে শেয়ার করো। এক্স্যাক্টলি, কারণ এটাই আজকের ডেটে মার্কেট। তুমি যদি লোককে যদি তোমার কন্টেন্ট পয়সা নেই যে তুমি একটা পিয়ার কন্টাক্ট করতে, আজকে আমি তো আজকে টলি অনলাইনকে দিয়ে আমি করতে পারবো না গেস হু, ভাই আমার কাছে পয়সা নেই, আর তারা কেন আমাকে প্রমোট করবে। আজকে তোমার মধ্যে মানে আজকে একটা নতুন প্রডিউসার সবাতে প্রপার একটা পাতি কথা, আজকে একটা ভালো অভিনেতাকে তার প্রডিউসার প্রমোট করলে জানে আমি ওই টাকাটা পেয়ে যাবো। যদি একটা নতুন ছেলেকে প্রডিউস করে সে কি ওই টাকাটা তুলে দিতে পারবে, বড় কোয়েশ্চেন। এবার এই রিস্ক ফ্যাক্টরটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি নিতে পারছে। আর এখন এই ইউটিউব সেক্টরটা এসে আছে কি সবাই কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু এখন ইউটিউব করা কিন্তু লস। কেন আমি বলছি, এখন ইউটিউব করতে গিয়ে সে কন্টেন্ট রিচ করতে, কারণ যারা যেই টাইমে ইউটিউব করেছে তখন কিন্তু আদেরগুলো ইউটিউব করতো না। আমার একটাই অডিয়েন্সকে একটা কানেক্ট করার বিষয় রয়েছে, এই যে তুমি যেটা বললে আগেকার ইউটিউবাররা খুব তাড়াতাড়ি কানেক্ট করেছে, সাবস্ক্রিপশন পেয়েছে। এই সাবস্ক্রিপশনের কথা থেকে মনে করছে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? কারণ কি এই সাবস্ক্রিপশনের নিচে ক্লিক করলে পয়সা লাগে না, আর বেল আইকনে ক্লিক করলে বাড়িতে এসে কলিং বেল বাজে না। মানে যখন আমার কোনো ভিডিওস নোটিফিকেশানে যাবে তখনই আপনারা নোটিফিকেশানটা পাবেন, আননেসেসারি টাং আপনার ইয়েতে আসবে না চ্যানেলে। তো যাই হোক, এই প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাদের মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে সাপোর্ট করুন, এটা তো ফ্রি অফ কস্ট। হয়তো এই ভিডিওটা দেখে আরও লোকে ইন্সপায়ার্ড হবে, তাদের কাছে রিচ বাড়বে। আর উৎসবের মতন আমি চাই আরও বিভিন্ন সেক্টরের থেকে যারা নতুন ট্যালেন্টেড বা ট্যালেন্ট আছে, রিচ করেছে, এরকম যদি আমার পডকাস্টে আসতে চাও তো ডেফিনেটলি আমাদের সঙ্গে যোগাযোগ করো। আর আপনারা অ্যাজ আ অডিয়েন্স যারা শুনছেন বা দেখছেন আমাদের ভিডিওটা, তাদের কাছে একটা মানে আমার তরফ থেকে একটাই রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ভিডিওটা। এরকম পডকাস্ট আপনার লাইফে কিছু হলে পরও কিছু ইমপ্লিমেন্ট করবে, কোনো না কোনো একটা জায়গায় আপনাদেরকে রিচ করবে, বা মনের কোনো একটা জায়গায় আপনাদেরকে কিন্তু হেল্প করবে। একটা ছেলে স্ট্রাগলিং পিরিয়ড থেকে নিয়ে কতটা সে স্ট্রাগল করেছে, ইটস ইজি টু সি ইন দ্য টিভি, বাট অন রিয়েল লাইফ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিচ দ্যাট পজিশন। তো আপনারাই কিন্তু আছেন যারা অডিয়েন্স, যারা আমাদেরকে রিচ করাতে পারবেন। তো এক্সপেক্ট করবো যে আপনারা এই ভিডিওটাকে অতটাই ভালোবাসা দেবেন যেমনি আপনি আপনার কোনো ফেভারিট চ্যানেলকে আপনারা দেখান। তো আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আমরা এটাই চাই যে আপনাদেরকে টাচ যাতে করতে পারি, আর আমরা ওইভাবে কোয়ালিটি কন্টেন্ট বাড়ানোর চেষ্টা করছি। তো এবার ব্যাক টু উৎসব, ঠিক আছে? ওই তুমি যেটা বললে সাবস্ক্রাইব, দর্শকদের একটাই কথা বলছি, আপনারা মানে আমরা আজকে বা দাদা আমি XYZ যারাই থাকবো, আমরা আজকে কাজ করি আপনাদের জন্য। আজকে ঘরে ঘরে ডাক্তার, আমি এই কথাটা আমি সবাইকে বলি, ঘরে ঘরে ডাক্তার, ইঞ্জিনিয়ার,
আইটি সেক্টর সবাই রয়েছে, যদি সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার আইটি সেক্টর হয়ে যায় তাহলে এন্টারটেনমেন্টটা কে দেবে? রাইট। আজকে আমরা যদি এন্টারটেনমেন্ট না দিই আপনারা এন্টারটেনমেন্ট পাবেন? আমি সবার বাবা মাকে একটাই কথা বলছি, যা যেটা করতে চায় সেটা করতে দিন। আর সেকেন্ডলি হচ্ছে বিশ্বাস, মানে সে তার কাজের উপর যদি বিশ্বাসটা রাখে, বিশ্বাসটা রাখলে কিন্তু কিছু না কিছু, আরে ভাই 2 টাকার ইনকাম হলেও যদি সে যদি সাইড বাই সাইড কিছু করে কিন্তু সে নিজের উপর রাখবে, ভাই আমি যে জিনিসটা ভালোবাসলাম সেটা থেকে লাইন কিন্তু খুলে যায়। আমি হ্যাঁ। তোমাকে একটা কথা বলছি, আমি এমনও লোক দেখেছি যারা অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে এসে কিন্তু গায়েব হয়ে গেছে, তা বলে কি তারা ইনকাম করছে না? করছে তো, তাদের রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, তাদের আলাদা সাইড বিজনেস আছে। আজকে সবাই সাইডে বিজনেস করছে, আর আমি বলবো করাটা দরকার, খুব দরকার, খুব দরকার। আজকে আমি লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। আজকে কোভিড এর মতন জিনিস হতেই পারে, আজকে কোভিড এর মতন জিনিস হলে আমরা এই যে যারা ধরো ভিডিওগ্রাফার ফটোগ্রাফার যারা ধরো ওয়েডিংস করে তারা কোথায় যাবে? আজকে ব্যবসাটা যদি তুমি এই কথাটা বলে, আজকে ব্যবসাটা দরকার, আমিও চাই করব। আজকে তার সাথে আমি যদি এইখান থেকে যদি আমি 2 টাকা ইনকাম করছি, আই এম হ্যাপি ভাই, আমি 2 টাকা ইনকাম করছি। সাইড থেকে আমি যদি একটা কিছু লামসাম অ্যামাউন্ট পেলাম, ইটস গুড। আমি যেটা করছি, আমি কিন্তু জিমের সাথেও যুক্ত রয়েছি, আই এম গেটিং আ লামসাম অ্যামাউন্ট ফ্রম দ্যাট জিম। ওটা তোমার পার্মানেন্ট একটা শুটিং, ইটস মাই ড্রিম। আজকে আমি স্বপ্নটাকে পূরণ করছি, এই স্বপ্নটার জন্যই কিন্তু আমার জিমটা রয়েছে। কারণ আজকে তুমি খাদান করেছো, এবার নেক্সট খাদান কবে আসবে তুমি জানি না, তো তাহলে আজকে স্বাভাবিক। আজকে আমি নেক্সট খাদান কবে হবে আমি জানি না। আমি সিম্পল ভাই, আমি খুব ফরওয়ার্ড বলছি। আজকে আমি যদি ভাই ভেবে নিই আমি আজকে কন্টেন্ট বানিয়ে আমার এত টাকা হয়ে গেল, আমি আজকের ডেটে তোমাকে বলে দিচ্ছি এই কন্টেন্টটাই তোমাকে বাঁচিয়ে রাখবে না। যদি কন্টেন্টে কোলাবোরেশন না আসে কোথায় যাবে তুমি? এক্স্যাক্টলি। অনেক কিছু আজকে প্রচুর কন্টেন্টের লোক আছে, প্রচুর XYZ, মানে রাজুদা পড়াটাও কন্টেন্ট। কারণ সব, আর এখন এই নোংরা জিনিসটা হয়ে গেছে ফুড ব্লগার। আর ফুড ব্লগারটা ঢুকে আরো ব্যাপারটা ভাস্টে চলে গেছে। এবার সবাই ফুড ব্লগার, কিন্তু তুমি দেখবে ইনস্টাগ্রাম স্ক্রল করলে এ ফুড চেনো না তুমি, কিন্তু ফুড ব্লগার যদি বলো, আমি তো বলবো আমি লেজি বংকে চিনি। হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ফুড ব্লগার, আই নো হিম। আজকে তুমি যদি বলো কার ভালো ভিডিও ভালো লাগে, আমি বলবো বঙ্গাই, আই লাভ হিম। কেন? এবার যেটা আমি তোমায় বলছিলাম, কিছু মানে এরা ভাই করছে কোভিডের আগে, লোকে কোভিডের পর থেকে ইউটিউব চালু করলো, এরা যখন ইউটিউব করছে, মানে আমি কি বলছি যে দেবদার একটা কথা আছে না, দেবদা কিন্তু আজকে দাঁড়িয়ে ভাবে আগামী 5 বছর কি করবে। এই কন্টেন্টের লোকগুলোও সে এক্স্যাক্টলি, ওরা যেটা আমি ইউটিউব চালু করেছিল, স্বাভাবিক ওরা আজকে এই জায়গাটা ডিজার্ভ করে। আজকে যারা কন্টেন্ট বানাচ্ছে, আজকে তো মানে ভিড়ের মধ্যে আজকে দেবদা জিদ্দা যে টাইমে হয়েছে তখন ভিড় ছিল না, সেই টাইমটা আলাদা। আজকে সচিন তেন্ডুলকার বিরাট কোহলি সেই টাইমটা, আজকের ডেটে প্রচুর ক্রিকেটার হচ্ছে। আজকের ডেটে বাবা মারা তো জন্ম হয়ে মনে হচ্ছে নাচ গান আবৃত্তি সবেতে ভর্তি করে দিচ্ছে। আমি দেখেছি এটা সবেতে ভর্তি মানে সবকিছুই করাছে, ক্যারাটে, ডান্স, বক্সিং, গিটার বাজাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম পিয়ানো বাজাচ্ছে, কিছু বাদ নেই, এক্সট্রা কারিকুলাম নেই, ফোকাস ইনটু ওয়ান থিং। এবার আজকের ডেটে যদি সবই করাচ্ছে, ইটস গুড, আমি বলবো না ব্যাড, ইটস গুড। কিন্তু আমি ব্যাডটা কোন জায়গায়, এবার যখন সে বড় হচ্ছে তার তো একটা ভাবনা আছে যে আমি এইটা করবো, কিন্তু পিছুর লোক আছে 10টা জিনিস করছে। এবার 10টা জিনিস করতে গিয়ে কিছু রাস্তা হারিয়ে, আমার সেইখানটা প্রবলেম। কারণ আমি এমনও লোক দিয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছি, কত বলো তো, কত স্টার বলো, কত সিরিয়াল আর্টিস্ট বলো সুসাইড করে কাজ নেই, কত এমন লোক আছে ডিরেক্টর রয়েছে, তারা তুমি নিজেও দেখছো, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, বাইরে চলে যাচ্ছে, বা তারা নিজে ফুডকার্ট খুলেছে, দেখেও কষ্ট লাগে দাদা। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারাও তো শিল্প। আমি রিসেন্টলি মাস 3-4 আগে এমন একজন অ্যাক্টরের নাম নিচ্ছে না আমি, এমন একটা অ্যাক্টরের সঙ্গে আমার হঠাৎ করে দেখা হয়েছে। আমার একটা মানে গ্রামের যে বাড়ি আছে না, আমার গ্রামের বাড়িতে আমি গেছি, ওখানে আমার পিসির একটা ফ্ল্যাট আছে, তো আমি ফ্ল্যাটে গেছি, ফ্ল্যাটে ওখানে পিসি বললো তুই একটু মশলাপাতি একটু নিয়ে আসিস। আমি মশলাপাতি আনতে গেছি, বিশ্বাস করো আমাদের 10 বছর 15 বছর আগে যে সিনেমাগুলো বেরোতো, জিদ্দার, দেবদার, অনেক সিনেমায় ও মেন ভিলেনের ক্যারেক্টার করতো, ও মুদিখানার দোকান চালাচ্ছে। তাহলে কমার্শিয়াল নেই তো। আমি দেখে অবাক হয়ে গেছি, আমি না অনেক কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম এটাই কি আমি বললাম, তারপর জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ দাদা আমি সেই। তাহলে আজকে তো কমার্শিয়ালে আজকে ভিলেনদের নেবে কোথায়? আজকে ভিলেনদের তো এমনি মানে ধরো আজকে যদি আমি যদি বলি সাঁঝবাতি, আমি যদি বলি টনিক, আজকে আমি যদি বলি প্রজাপতি, এইরকম সিনেমায় তো আমি ভিলেন ঢুকিয়ে দিতে পারবো না। এবার তুমি যদি বলো, আর এই সিনেমাগুলো দরকার, কারণ অডিয়েন্স চেঞ্জ হচ্ছে, প্রত্যেক 5 বছর অন্তর অডিয়েন্স চেঞ্জ হচ্ছে। এটা আমি বলছি, এটা দেবদারা নিজেরাই বলছে,
এবার অডিয়েন্স যদি চেঞ্জ হয় স্বাভাবিক। আজকে যদি সেইভাবে এবার আজকে যদি খাদান না হতো আজকে উৎসব হতো না, আজকে যদি খাদান না হতো আজকে কিন্তু এক্সপাইজেড অনেক অ্যাক্টর যে বাঘা যতীন সিনেমাটায় প্রচুর নতুন লিড নিয়েছে, প্রচুর, কারণ বাঘা যতীন যখন হয়েছিল রাসবিহারী বোস একজন হয়েছে, ক্ষুদ্র প্রচুর অনেকে কিন্তু প্রচুর টোটাল 80 জনের কাছাকাছি ক্যারেক্টার ওরা ইয়ে করেছে, মানে সুযোগ দিয়েছে। যে লিড করেছে সৃজা সেও মানে অ্যাজ আ নতুনই পেয়েছে। তার মানে কি আমাদের কমার্শিয়ালটা দরকার, আজকে কমার্শিয়াল না হলে তো হবে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডান্সটাও তো কমার্শিয়ালের আন্ডারেই পড়ছে। আজকে তো বছরে কটা খাদান হচ্ছে, আমাদের দরকার খাদানের মতন। প্লিজ দেবদা, প্লিজ আরেকটা খাদান বার করো, খাদান পার্ট 2। সেটা এবার ওইটাই তো বলে। এবার তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, আজকে আমি যদি তুমি আমাকে বলো উৎসব তুমি কি চাও, আমি বলবো দাদা আমি দুটোই চাই। আমাকে যদি বলে আমি যদি সাবজেক্ট ফিল্মও চাই, আমাকে প্রেডিক্টিভ ফিল্মও চাই। প্রেডিক্ট ফিল্ম মানে হচ্ছে খাদান, মানে চলবে কি চলবে না যায় না। সাবজেক্ট মানে কি টনিক সাজবে প্রধান, আমি জানি এগুলো চলবে। খাদান টাইপে তো সাউথেও প্রচুর ফিল্ম বেরিয়েছে এবার সাউথে, হ্যাঁ এবার লোকে অ্যাকসেপ্ট করেছে। হ্যাঁ আর বাট আমি তোকে একটা কথা বলি, এই সেম অডিয়েন্সের মধ্যে কিন্তু বাংলার অডিয়েন্সও পড়ে বেশি। আর আমি বলছি পিপল মানে যারা ভিউজ অফ রেটিং, আমি তো নিজে দেখেছি পুষ্পা 2 এর ভিউজ অফ রেটিং বা হাইয়েস্ট গ্রসের বাজেটে কিন্তু কলকাতার অ্যামাউন্ট বেশি আছে আর মাল্টিপ্লেক্সে বেশি গেছে। যদি আমাদের বাংলা অডিয়েন্স যদি সাউথের ফিল্মকে যদি সেম খাদান টাইপের ফিল্মকে যদি এত ভালোবাসা দিতে পারে, তাহলে ডেফিনেটলি খাদানকেও দিতে পারবে। আর দেওয়া উচিত খাদান টাইপ অফ ফিল্মকে আমাদের দেওয়া উচিত, প্রমোট করা উচিত, কারণ এটা আমাদের বাংলার ফিল্ম, আমাদের মাটির সিনেমা, আমরা ওখানে কাজ করছি, মানে আমরা মানে আমাদের বেঙ্গল পিপল আর ওয়ার্কিং। তো আমার মনে হয় যে সাউথকে যতটা ভালোবাসা দেওয়া উচিত, আমাদের বাংলা টলিউডকে অতটাই ভালোবাসা দেওয়া উচিত। এবার সেই জায়গা যদি আজকে যদি না ভালোবাসা দেয়, আজকে আমরাও কাজ পাবো না, আজকে আমরাও অনেক কিছু থাকে, প্রোডিউসার্স বাইরে থেকে আসে। আর আগে এক সময় প্রোডিউসার বাইরে থেকে এসে করতে, আজকে যখন খোকাবাবু যখন হচ্ছে, আমি যখন শুনছি শঙ্করাচার্য নাকি ডিরেক্ট করে, শঙ্করাচার্য নাকি খাদানেরও কোরিওগ্রাফার। তার মানে ভাবো উনি খোকাবাবুর মতন সিনেমা বানিয়েছে, তার মানে ছিল তো, হবে তো তা না, ছিল কিন্তু এখন হচ্ছে না। আর উল্টো সাউথের ছবি কিন্তু ছিল, চলছে, আবার হচ্ছে। নালে কান্তারার মতন একটা ছোট মালায়ালাম ফিল্মে নাকি অত বড় ব্যানার বিগ বাজেটের মতন পেলো কি করে? সেখানে তো আমাদের এফার্টটাও তো চাই। আজকে লোককে আমি দর্শকদের একটাই জিনিস বলবো, আজকে আপনারা যখন কন্টেন্ট খুঁজছেন, দেখুন ভালো ছবি, দেখুন ভালো কন্টেন্ট। আজকে হতে পারে প্রচুর দর্শক যারা আমাকে চিনছে বা আমাকে জানছে, যারা আমাকে সাপোর্ট করেছে, তারা যে সাপোর্টটা ছিল, মানে তারা খাদানটাকে সাপোর্ট করেছিলেন বলেন তারা আপনারা আমাকে সাপোর্ট করেছিলেন, না আমাকেও কিন্তু আপনারা সাপোর্ট করতেন না। আজকে আপনারা টাকা খরচা করে খাদান দেখতে গেছেন বলে, বড় পর্দায় আমাকে দেখেছেন বলেই তো আজকে আপনারা ইউটিউবে আপনাদের ওই ভিডিওটা 3 মিনিটের মনে হয়, 3 মিনিটের কাছাকাছি, 3 মিনিট আপনাদের লাইফে খরচা করেছেন, তো 3 মিনিটটা বার করে ইউটিউবে দেখেছে, বেরিয়েছে বলেই তো দেখেছেন। আজকে যদি একটা প্যানে রবীন্দ্রসঙ্গীতে আমি যদি নাচতাম, আপনারা দেখতেন, স্বাভাবিক না? আজকে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, কিশোরী গানটা যে এতভাবে যে রিচ আউট করেছে বা ভাইরাল গেছে, আমার ভালো লাগছে। আজকে হতে পারে ওই গানটা আমার না, বাট আমার ভালো লাগছে। ঠিক যে লোকে তো শুনছে, জানছে, দেখছে, আজকে তো অনেক জায়গায় ওই গানটা বাজছে। চলো আজকে আমরা অনেকক্ষণ হলো, আজকে একটা ওয়ান অফ দ্য লংগেস্ট পডকাস্ট হলো আমাদের। এরকম পডকাস্ট আরও আসা থাকবে, আবার উৎসবকে ডাকা হবে, একটা নতুন কোনো কিছু নিয়ে আমরা ডিসকাশন করবো। তো প্রথমত থ্যাংক ইউ সো মাচ পডকাস্টে আসার জন্য। আশা করবো যে দেবদা ফ্যান ক্লাব, ওর ফ্যান ক্লাব, আমার ফ্যান ক্লাব আরও হবে ফ্যান ক্লাব, হ্যাঁ, তো একটু চ্যানেলটাকে যদি একটু আপনারা সাবস্ক্রাইব করবেন। আর মানে পার্থদা যেরকম একটা নিজেও একটা কন্টেন্ট বানাচ্ছেন, পার্থদার মতন লোক আমাদের মতন যারা রয়েছে বা যারা এরকম ভাবে করছে, তাদেরকে যদি আপনারা সাপোর্ট করেন, এরকম কন্টেন্ট আসবে, ভালো কন্টেন্ট আপনারা দেখবেন। মানে আমার কন্টেন্ট যদি তুমি একটু আমার ইনস্টা আইডিটা একবার দিয়ে দিও। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এখানে কি বলুন তো, আর কিছু না, আপনারও মোটিভেট হবে, আপনি আরো 4 জনকে মোটিভেট করবে। আমার এই ভিডিওটা দেখে যদি একজনও মোটিভেট হয়, সে তো আরো একজনকে করবে, সেটাই আমাদের দরকার। আর আমার একটা জিনিস জিজ্ঞেস করা আছে, তোমাকে যদি কখনো কেউ কন্ট্যাক্ট করতে চায়, তাহলে কিভাবে কন্ট্যাক্ট করে? তো আমাকে কন্ট্যাক্ট করলে আমার ইনস্টা আইডি দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। বাস ওইটুকুই বলা, আমাদেরকে সাপোর্ট করবেন। আর এই যে দাদা যে ইনিশিয়েটিভটা নিয়েছে ইউটিউবে, সেটাকে সাপোর্ট করবেন। আর যেই জিনিসগুলো হচ্ছে,
আপনারা আমাদের পাশে থাকলে আমরাও বড় হব, আর আমরা একটা জিনিস জানি, আমরা একা কেউ বড় হতে পারবো, আমাদেরকে সবাইকে নিয়ে বড় হতে একদম হবে। একদম। আর টোটাল জিনিসটাই আপনাদেরকে বলে দিই, ইটস আ ফ্রি অফ কস্ট। আপনাদের একটা ভালোবাসা, একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, আর আমার টোটালি ফ্রি অফ কস্ট। হচ্ছে একটা ফলো ইনস্টাগ্রামে, আমার একটা ফলো একদম। বাট ফ্রি অফ কস্ট, এটা কিন্তু আপনাদের একটা টাকাও লাগছে না এটা করতে। তো আমার মনে হয় আপনারা অনায়াসে এই জিনিসটা করতে পারেন। যখনই চ্যানেলে ভিডিও ও প্রোফাইল, আমার প্রোফাইল যাই দেখবেন, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, এগুলো কিন্তু একটাও টাকা লাগে না। আপনারা হয়তো মনে করছেন যে একটা সাবস্ক্রাইব করলে আমার টাকা পাবো। হ্যাঁ, অবভিয়াসলি আমরা তো ইনকামের জন্যই করছি সেই পথটা। তো কিছু ভালো জিনিস বানিয়ে আপনাদের কাছে নিয়ে আসি যাতে একটু ইনকাম করা যায়। তো সেই জায়গাটাও একটু আপনারা করে দিন, সেটাতেও আমরা খুব খুশি হবো সেই জায়গাটায়। আর এরকম কন্টেন্ট আরও আসতে থাকবে। আমাদের পডকাস্টটা ভালো লাগলে পর ডেফিনেটলি চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব কিছুই করবেন। আমাদেরও ফলো করবেন। আমাদের দেওয়া ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি নিচে দেওয়া থাকলো। আর আবার দেখা হবে আরেকটা নতুন পডকাস্টে। নেক্সট উইক আসতে চলেছে একজন স্পেশাল গেস্ট, সেটা একটু কিন্তু অকাল্টের উপরে হবে, আগেই বলে রাখলাম। তো কে আসছে, কি বৃত্তান্ত, খুব শিগগিরই আপনারা জানতে পারবেন। দের উইল বি আ ভেরি ইন্টারেস্টিং পডকাস্ট লাইক দিস। তো টিল দেন, থ্যাংক ইউ সো মাচ, আর আজকের জন্যে গুড নাইট।